হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে পিডব্লিউ বাংলার 8, 9, 10 চ্যানেলে আবারও স্বাগত জানাই। আর তোমাদের আজকে কিন্তু টেক্সচুয়াল যা কিছু কবিতা আমরা পড়েছিলাম, কবিতা সমূহ পার্ট 1-এর মধ্যে বেশ কয়েকটা কবিতা পড়েছিলাম, 4-5টা কবিতা ছিল। আজকে কবিতা সমূহ পার্ট 2 নিয়ে এসেছি। এখানে বেশি কবিতা নেই, মাত্র 3টি কবিতা আছে তোমাদের, যেগুলো করলেই আমাদের সিলেবাস পুরোপুরি শেষ হয়ে যাবে। এবার আমি দেখেছিলাম যে কেউ কেউ বলছো যে ম্যাম বাকিগুলো কোথায় ইত্যাদি। তো বাকিগুলো মানে ওই আগের কবিতার ইয়েতে কমেন্টে তোমরা করেছিলে, তো বাকিগুলো এখানে। তো তোমরা দেখে নাও যে এখানে কোন কোন কবিতা আছে, বাকি যেগুলো থেকে গেছে। এছাড়া যদি মনে করো যে কোনো কবিতা পড়ানো হয়নি, সেটা কিন্তু একেবারেই নয়। তোমরা কিন্তু চ্যানেলটাকে একটুখানি ফলো করো, যে আগে অর্থাৎ তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে থেকে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দিতে থেকেছি। তো সেখানে কোনো না কোনো কবিতা কিন্তু তোমরা পেয়েই যাবে। কবিতা বলো, গল্প বলো, সবকিছু আর কি থরলি পড়ানো ছিল। এবার আমাদের যেটা বাকি থেকে যাচ্ছে নেক্সট ডে এর জন্য, সেটা হচ্ছে যে আরো অনেকগুলো গল্প আছে, সেগুলো বাকি থেকে যাচ্ছে। তো সেই গল্পগুলো আমরা চেষ্টা করব মোটামুটি গল্পের কাহিনী অংশ বলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের স্নেহা ম্যাম, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের পিডব্লিউতে। আর পিডব্লিউ অ্যাপ যাদের কাছে নেই, তারা কিন্তু এই পিডব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করে নাও, এবং ডাউনলোড করে নিয়ে নিজেদের ব্যাচের নাম সার্চ করো। সেখানে ফ্রিতে তোমরা নোটস এবং প্র্যাকটিস শিটগুলো পেয়ে যেতে পারো। এবার হচ্ছে টপিকের মধ্যে আজকে আমরা পড়বো বোঝাপড়া, সবুজ জামা এবং একটি চড়ুই পাখি। এই 3টি কবিতা আজকে আমরা পড়বো। বোঝাপড়া কবিতাটা তোমাদের সত্যিই আর কি এমনই একটা কবিতা, যেটা সারা জীবনের জন্য বোঝাপড়াটাকে তোমাদেরকে বুঝিয়ে দেবে, তোমাদের একেবারে জীবনান্ত পর্যন্ত। তো এখন তোমরা অনেক ছোট, তোমাদেরকে এইটার শিক্ষাটা দেওয়ার জন্যই বোঝাপড়া কবিতার মাধ্যমে একটা শিক্ষা কবি দিতে চাইছেন। সেই শিক্ষা এই ছোট থেকে যদি একটু একটু করে শিখতে থাকো, তাহলে ভবিষ্যৎ সময়ে গিয়ে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না মনের সাথে সমস্ত কিছুর বোঝাপড়া করে নিতে। তো আসি আগে কবি পরিচিতিতে। রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত তিনি লেখালেখি করতেন। কথা কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, এগুলো ছিল শিশু ও কিশোর মনকে আলোড়িত করার মতো কিছু লেখা। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি তো তিনি লিখেইছেন। তার সাথে সাথে এঁকেছেন বহু ছবি। এই তার ছবি আঁকার কথাও একটুখানি বলি। তার ছবি আঁকার বিষয়টা কিন্তু সর্বপ্রথম চালু হয়েছিল তার লেখালেখির মাধ্যমেই। তুমি বলবে যে ম্যাম লেখা আর ছবি আঁকা কি এক হলো? অনেকেই তো আছে লেখা ভালো লিখতে পারে কিন্তু ছবি আঁকতে পারে না। কিন্তু রবীন্দ্রনাথের কাছে এটা হয়েছিল যে যখন তিনি লিখতেন, লেখার মাঝখানে যে যে অক্ষরগুলো ভুল থাকতো, সেই ভুলগুলোকে তিনি কাটাকুটি করতেন, বেশ ভালো রকম ভাবে কেটে দিতেন। হয়তো এই লাইনে এটা ভুল আছে, ওই লাইনে এটা ভুল আছে, এরকম। যখন সেই ভুলগুলো তার হয়ে যেত, বিভিন্ন লাইন বরাবর তোমরা একবার ভাবো যে এই লাইনটা আছে, লাইন বরাবর কিছু একটা ভুল হয়ে গেছে, আমি এই লাইনের এখানে একটা কেটেছি, এই লাইনের এখানে একটা কিছু কাটাকুটি করেছি, আবার এখানে একটা কাটাকুটি করেছি, এরকম কিছু। এবার কাটাকুটি তো হয়ে গেল। তারপরে রবীন্দ্রনাথ কি করতেন, যখন ভবিষ্যতে এটাকে নিয়ে বসতেন, এই লেখাটা আমরা কি করি, আমরা যারা লেখালেখি করি, একবার লেখাটা লিখি, ভুল হতে পারে, কারেকশন করি, আবারও পরে একবার লেখাটাকে নিয়ে বসি। কারণ সেই সময়ের মুহূর্তের মধ্যে যা ভাবনা চিন্তা আসে, পরবর্তীকালে ভাবনা চিন্তাগুলো বদলে যেতে পারে। তাই জন্য অক্ষরগুলো চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আমরা এরকম কাটাকুটি করে থাকি। তো রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে কি করতেন, এগুলোকে দিয়ে কোনো একটা নকশা বানাতেন। ধরো এটাকে আমি একটা কিছু ডিজাইন বানিয়ে দেবো, এরকম ভাবে যেখানটা কাটাকুটি হয়েছে সেটাকেও খুব সুন্দরভাবে তিনি কাজে লাগাতেন। আমার অত গুণ নেই যে আমি রবীন্দ্রনাথের মতো কাজে লাগানোর মানে দৃশ্যটা দেখাবো, বাট আমি চেষ্টা করছি বোঝানোর জন্য তোমাদের যে এইরকম ভাবে তিনি হয়তো যে জায়গাগুলো কেটেছেন সেই জায়গা দিয়ে একটা সুন্দর ফুল গাছ বানিয়ে দিলেন, বা যা হোক কোনো একটা আলপনা বানিয়ে দিলেন। এরকম একটা কাটাকুটি খেলার মাধ্যমে যে ছবি আঁকা, সেখান থেকেই তার পরবর্তীকালে তার বিভিন্ন ছবি আঁকার সূত্রপাত। 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার তিনি সর্বপ্রথম আর কি নোবেল পুরস্কার পান। তোমরা জানো যে এটার বাংলা হচ্ছে গীতাঞ্জলি, যেটা আমরা বলে থাকি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য
নোবেল প্রাইজ পেয়েছিলেন, আসলে কিন্তু গীতাঞ্জলির জন্য নয়। কেন সেটাও বলে রাখি, যে গীতাঞ্জলি এই লেখাটার মধ্যে যতগুলো গান আছে সং অফারিংসে ততগুলো গান নেই। সং অফারিংস কিছু কিছু সিলেক্টেড গান নিয়ে ইংরেজি অনুবাদ করে করা হয়েছে, আর গীতাঞ্জলি কিন্তু বাংলায়, যেটা রবীন্দ্রনাথের নিজের প্রথমের ধাপে লেখা। তো মেনলি হচ্ছে এই ইংরেজি অনুবাদটার জন্যই তিনি প্রাইজটা, নোবেল প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে, এবার দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। তোমরা তো এটা সকলেই জানো যে এই যে ভারতবর্ষ এবং বাংলাদেশ, এদের স্বাধীন রাষ্ট্রের যে সঙ্গীত, রাষ্ট্রীয় সঙ্গীত যেটা, সেটা রবীন্দ্রনাথ রচনা করেছেন। এই পাঠ্য কবিতাটি অর্থাৎ বোঝাপড়া, এই যে কবিতা, সেটা তার খনিকা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে, খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ। এবার আসছি মূল পাঠ্যে। মূল পাঠ্যে আসার আগে প্রথমেই বলো, এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, এই স্লাইডটা কেমন লাগছে? তোমাদের কাছে চেষ্টা করা হয়েছে যে কতটা সুন্দর করে উপস্থাপন করা যায়। প্রথমের ধাপের দিকে আমরা যেভাবে এসেছি, আস্তে আস্তে করে কিন্তু আমাদের এই প্রেজেন্টেশন আরো আরো কিন্তু সুন্দর হয়ে উঠছে, অ্যাট্রাকটিভ হয়ে উঠছে, তাই না? প্রেজেন্টেশনটা কেমন হয়েছে তাড়াতাড়ি করে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। এই ক্লাসটা যখনই তোমরা দেখছো তখনই কিন্তু তাড়াতাড়ি কমেন্টে জানাবে যে এই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। তো এই প্রেজেন্টেশন যারা করেন, যিনি করেন, তিনি হচ্ছেন যে আমাদের ডিটিপি অপারেটর। তো সেই ডিটিপি অপারেটর স্যার, তিনি কিন্তু আমার এই ছোট ছোট বিউটিফুল ছানাপোনাদের জন্য বিউটিফুল প্রেজেন্টেশনটা বানিয়ে দিয়েছেন। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের তিনটে কবিতাই বেশ সুন্দর, মজাদার কবিতা, কিছুটা বোঝার, কিছুটা মানে ভাবনা চিন্তার এরকম কবিতা, আর তার মাঝখানে যদি এত সুন্দর প্রেজেন্টেশন থাকে তাহলে তো দেখতে আরোই মজা লাগে, তাই না? তো চলো, প্রেজেন্টেশনের সৌন্দর্য দেখতে দেখতে তোমরাও এবার ক্লাসটা শুরু করো। প্রথম, রবীন্দ্রনাথ বলছেন বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মনেরে আজ কহ যে, তিনি কি বলছেন? প্রথমত এই বোঝাপড়া, বোঝাপড়া শব্দটার অর্থ কি? বোঝাপড়া করে নেওয়ার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। ঠিক আছে, বোঝাপড়া মানে কি? মানিয়ে নেওয়া। ধরো তোমার সঙ্গে তোমার একটা কোনো বন্ধুর বিশাল ঝগড়াঝাটি হয়েছে, এই ঝগড়াঝাটির মাঝখানে মধ্যস্থতা করছেন হয়তো তোমার কোনো টিচার কিংবা কোনো গুরুজন। তিনি কি বলবেন? আরে বাবা ঠিক আছে, বন্ধুদের মধ্যে এসব একটু ঝগড়াঝাটি হয়ে যায়, ঠিক আছে, দুজনে একটু মানিয়ে নিয়ে চলো তো বাবা, সব ঠিক হয়ে যাবে, বলা হয়, তাই তো? কিংবা ধরো তুমি পরিবারের মধ্যে রয়েছো, তোমার পরিবারের মধ্যে কেউ না কেউ তোমার বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ এই অর্থে, প্রত্যেকটা মানুষের তো মন সমান নয়, বা চিন্তা ভাবনা সমান নয়। হতেই পারে যে তুমি যেটা ভালোবাসো অন্যজন সেটা ভালোবাসে না, ও যেটা ভালোবাসছে সেটা তুমি বলছো যে না আমার পক্ষে সেটা, সাপোজ খাওয়া দাওয়া, এই খাবারটা আমি খাবো না, ও বলছে আমি এটাই খাবো। এবার বাড়িতে মা বলছে যে এই তোরা দু ভাই বোনে একদম ঝগড়া করিস না, তোরা নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নে, করে নিয়ে আমাকে বল যে আলটিমেট কি খাবি, আজকে তাহলে সেই রান্নাটাই করা হবে। তাহলে এই যে একটা সমঝোতা, একটা বোঝাপড়া, তার মানে হচ্ছে মানিয়ে নেওয়া, একে অপরের পক্ষ শুনে বা বুঝে মানিয়ে নেওয়া। এবার এখানে কবি কি তাহলে সেটাই বললেন যে কোনো মানুষের সাথে তার কিছুকে মানিয়ে নেওয়া? মানিয়ে নেওয়া আসলে কাকে? মানিয়ে নেওয়া হচ্ছে মনকে। তাই তিনি বলছেন মন রে আজ কহ যে, তুমি তোমার মনকে বলো। কি বলবে? মনকে বলো যে ভালো মন্দ যাহাই আসুক, ভালো কিংবা মন্দ আমাদের এই প্রকৃতিতে বাঁচতে গেলে সব রকমই আসবে। পৃথিবীর মধ্যে ভালো মন্দ নিয়েই তো পৃথিবী, আর তোমার আমার মধ্যেও তাই রয়েছে, ভালো মন্দ নিয়েই একটা মানুষ, তাই তো? তাহলে যাই আসুক না কেন, সত্যের এলাও সহজে, সত্যকে সহজ করে তুমি গ্রহণ করো। তাহলে এখানের মধ্যে যদি বলো যে ম্যাম লেখার মতো কি আছে, বোঝার মতো, তাহলে বলবো যে কবি কাকে বোঝাতে বলছেন? বোঝাপড়াতে মনকে মানিয়ে নিতে বলছেন।
বেশ, ভালো মন্দ যাহাই আসুক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভালো এবং মন্দ এই দুই বিষয় নিয়েই পৃথিবী, এই নিয়েই পৃথিবী। সত্যের এলাও সহজে, যা কিছু সত্য, যা কিছু বাস্তব, এই বাস্তব জিনিসকে সহজ করে নিতে হবে, বাস্তব সত্যকে সহজ হিসেবে গ্রহণ করতে হবে বা সহজ রূপে গ্রহণ করতে হবে। ঠিক। বেশ, তাহলে আমরা কি বুঝলাম? যে মনকে আজ মানিয়ে নাও, যা কিছু বাস্তব, যেটা ভালো, যেটা মন্দ, সমস্ত কিছুকে আজকে যেটা সত্য, যেটা বাস্তব, সেটাকে সেইভাবেই তোমরা মানিয়ে নাও। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধরে না যে। বলছে কেউ বা তোমাকে ভালোবাসে, কেউ তোমাকে ভীষণ ভালোবাসে, যেমন তোমার বাবা মা, ঠিক তো? হ্যাঁ, বকাঝকা করতে পারে বাবা মায়েরা, কিন্তু বাবা মায়েদের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ বাসে না, এটুকু তো বাস্তব। যে বাবা মা সব থেকে বেশি স্নেহ করেন, হতে পারে তোমার দাদু ঠাম্মি আছে, তারা ভালোবাসে। আবার বলছে কেউ বা বাঁচতে পারে না যে, এমনও মানুষ আছে যে তুমি ভালো, তুমি সুন্দর, তুমি সুন্দর মানে বাহ্যিক দিক থেকে খুবই সুন্দর দেখতে, সেটা আমি বলছি না। সুন্দর মানে হচ্ছে মানসিক দিক থেকে তুমি খুব সুন্দর, তুমি মানুষের সাথে ভালো করে মেশো, ভালো করে কথা বলো। হ্যাঁ, কখনো কখনো তোমার মধ্যেও সেইটা আছে যে হয়তো রেগে যাও, কিংবা দু এক কথা কাউকে শুনিয়ে দাও, হতে পারে সেটা কখনো সখনো, কিন্তু তোমার সেটা স্বভাব নয়, তুমি স্বভাবে খুব ভদ্র ভালো মানুষ। কিন্তু তা সত্ত্বেও কেউ তোমাকে, এমনও আছে যারা তোমাকে ভালোবাসতে পারে না, তোমার ওই সৎ ভালো গুণের জন্যই হয়তো ভালোবাসতে পারে না। হতে পারে তোমাকে হিংসা করে, তাই তো? ভেবে দেখো তো, এরকম কিন্তু তোমাদের সাথেও হয়। তাহলে কেউ বা ভালোবাসতে পারে না, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না। এই কেউ বিকিয়ে আছে মানে, এটার মানে হচ্ছে যে ভালোবাসায় তোমাকে উজাড় করে দিয়েছে, মানে তোমার কাছে নিজেকে উজাড় করে দিয়েছে। বিকিয়ে থাকা মানে ভালোবাসা দান করে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে নিজেকে তোমার কাছে উজাড় করে দিয়েছে। ঠিক আছে? আর কেউ সিকি পয়সাও ধারে না যে। সিকি পয়সা মানে কি? সিকি পয়সা মানে কি? সিকি পয়সার অর্থ হচ্ছে যে 4/1 পয়সা, মানে যেটা আমাদের কি বলা হতো 25 পয়সা, তাই তো? হিসেব অনুযায়ী এটা 25 পয়সা। আর এই 25 পয়সা হিসেবে কি হয় যে 100 পয়সার 4/1, তাহলে টোটাল হচ্ছে টাকার বললে 4/1 অফ টাকা। তো সেই টাকা হিসেবে যদি ধরি, তাহলে ভালোবাসার মধ্যে যদি তুমি নিজের মনকে 4 ভাগে ভাগও করে নাও, চতুর্টুকরো করে নাও, তা সত্ত্বেও যে 1 টুকরো ভালোবাসা তোমাকে দেবে, সেটাও কেউ দিতে চায় না। চাইলে তোমাকে দিতেও পারে, কিন্তু সে দেয় না। তাহলে সেই সিকি পয়সাও ধারে না, সে অল্প ভালোবাসাও দান করতে পারে না। অল্প ভালোবাসাও দান করতে পারে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তাহলে কি বলা হচ্ছে যে কতকটা যে স্বভাব তাদের, তাদের কতকটা স্বভাব আছে এরকম যে মানুষকে ভালোবাসবো না, আমার ইচ্ছা নেই, আমি নিজেকে নিয়ে বাঁচবো, আমি স্বার্থপর, পরিষ্কার কথা, আমি মানুষকে ভালোবাসতে পারি না, আমি ভালোবাসতে যাব না, আমি নিজেকে নিয়ে বাঁচবো, নিজের স্বার্থটুকু জানবো। সেই জন্য বলা হচ্ছে যে তাদের কিছুটা হচ্ছে স্বভাব, এগুলো তাদের কিছুটা আছে কি স্বভাব। আর কতকটা বা তোমারও ভাই, কিছুটা দোষ ভাই তোমারও আছে, শুধুমাত্র অন্যকে দোষ দিলে হবে না, কিছুটা দোষ তোমারও আছে। কেন বলা হচ্ছে? কারণ দেখো, আমরা মানুষেরা প্রথমেই বলেছি ভালো মন্দে গঠিত মানুষ,
ধরো কেউ আমাকে হয়তো ভালোবাসছে না, তার পিছনের কারণটা হয়তো যে আমিই তাকে ভালোবাসতে পারিনি, আমি তাকে স্নেহ দিইনি, ভালোবাসা দিইনি। ধরে নাও যে তোমার ক্লাসের মধ্যে 80টা স্টুডেন্ট আছে বা 100টা স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্টদের মধ্যে তোমার সাথে তুমি সবার সাথেই নর্মালি টুকটাক কথা বলো, সে সবাই তো আর ভালো বন্ধু হতে পারে না, সে ঠিক আছে। কিন্তু আমি সবার সাথেই, যে আমার সাথে কথা বলে আমি তার সাথে ভালো ব্যবহার করি, কখনো কাউকে কিছু জিজ্ঞেস করি। হতে পারে আমি ভালো স্টুডেন্ট কিন্তু পিছিয়ে পড়া স্টুডেন্টের সাথেও কখনো না কখনো গিয়ে কথা বলি। তাহলে তারাও কিন্তু আমাকে ভালোবাসা দেবে, আমার কথা মনে রাখবে, ভাববে। কিন্তু যদি তুমি নিজের ঘ্যাম নিয়ে থাকো, আমি তো ফার্স্ট র্যাঙ্কের স্টুডেন্ট, আমি 1 থেকে 10-এর মধ্যে হই, আমি কেনই বা পাত্তা দেব ওই যে যে কোনো রকমের টেনে টুনে হয়তো 30 থেকে 40% পায়, তাকে আমি পাত্তাই বা দেবো কেন? আমার একটা স্ট্যাটাস আছে। যদি আমি এইরকম আচরণ করি তাহলে আমার সাথে কে কথা বলতে আসবে ভাই? সত্যি করে বলো। ধর এই মুহূর্তে, তাও বাদ দিচ্ছি, তাও এইগুলোও বাদ দিচ্ছি, ধরো এই মুহূর্তে আমি একজন টিচার, তোমরা স্টুডেন্ট। এবার আমি টিচার হিসেবে আমি ভাবছি যে আমি তো একজন টিচার, আমি তো আমার নিজের জীবনের যতটুকু পড়াশোনা করা, যা স্ট্রাগল করা সবকিছু করে আমি এখন এই জায়গায় এসেছি, আমার এখন একটা বিশাল নাম টাম খ্যাতি ট্যাতি আছে, আমি এখন কাউকে পাত্তাই দেব না। আমার যেটুকু পড়ানোর ইচ্ছা হবে আমি পড়াবো, পড়িয়ে চলে যাব। স্টুডেন্টরা কি বললো না বললো আমার জানার দরকার নেই, কে কি দাবি করছে আমার দেখার দরকার নেই। যদি আমি এইরকম ভাবে আচরণ করে তোমাদেরকে পড়াই, তোমার কি মনে হবে? তুমি তো ভিডিও দেখে বুঝতে পারছো যে ম্যাম বিশাল ঘ্যাম নিয়ে পড়াচ্ছে। প্রচলিত কথায় আমরা যেটাকে ঘ্যাম বলি, সেই জিনিসটা যে এই যে কতকটা তোমারও আছে ওই রকম ঘ্যাম, কিংবা হয়তো খারাপ আচরণ, কিংবা হয়তো কারোর প্রতি ভালো না বাসা, এই যে ব্যাপারগুলো, তাহলে সেটা দেখে তোমাদের কি মনে হবে? আরে ম্যাম এরকম করছে, ম্যামকে আমরা কি শ্রদ্ধা করব, কি ভালোবাসা দেবো? হ্যাঁ ঠিক আছে, ম্যাম গুরুজন, সেই হিসেবে একটা শ্রদ্ধা করতেই হয়, মন থেকে একটা আসছে, কিন্তু ম্যামের আচরণ ঠিক ভালো লাগছে না, মনে হবে তো? সেই রকমই ব্যাপার, যে তাদের কিছুটা স্বভাব আছে, কিছু মানুষের খারাপ স্বভাব আছে যে ভালো না বাসার, কিন্তু কতকটা তোমারও, অর্থাৎ তোমারও দোষ আছে। সেটা বলছি না, এটা সেটা তো আছেই। তুমিও ভালোবাসা দিতে পারো না, তাই তুমিও সেই রকম আচরণ পাও। কতকটা এ ভবের গতি, কতকটা ভব মানে কি পৃথিবীর, কতকটা এই পৃথিবীরই নিয়ম। পৃথিবীর এরকমই নিয়ম আছে যে সবাই সবাইকে ভালোবাসতে পারে না, আর সবাই সেটা যোগ্যও নয়, এটাও একটা বাস্তব। সবার তরে নহে সবাই, সবার তরে সবাই নয়। এই যে আমরা কবিতায় পড়েছি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, না সেটা বলা হচ্ছে না, বলছে যে আসলে কবি জীবনের অনেকটা সময় তো পেরিয়ে গেছেন। একটা ধরো ছোট বয়স থেকে আস্তে আস্তে করে এই যে মাঝারি বয়সের একটা লোড, তারপরে আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া, সমস্তটা পার করে তিনি বুঝতে পেরেছেন সবার স্তরে নহে সবাই, আমরা কিন্তু সবাই সবার জন্য নয়। এটা একটা চরম বাস্তব, বুঝলে তো? সেজন্য বলা হচ্ছে সবার তরে সবাই নয়, এটা আমাদেরকে ভাবতে হবে। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তাই জন্য বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ থাকবে, সমাজ থাকবে, যেগুলো তোমাকে কতকটা ফাঁকি দেবে, কিছুটা ফাঁকি তোমাকে দেবে, তুমিও কতকটা ফাঁকি দেবে। তার মানে কি, ধরো তুমি কাউকে প্রচন্ড ভালো একটা বন্ধু ভাবো, ভীষণ ভালো বন্ধু, তুমি তোমার দিক থেকে উজাড় করে তাকে কিছুটা দিচ্ছ। প্রথমের দিক থেকে তোমার সাথে তার ভালো বন্ধুত্ব হলো, তুমি তার সাথে কোনো কিছু কাজ বিনিময়, ধরো পড়াশোনার নোটস বিনিময় করছো, কিংবা কোনো ক্ষেত্রে তুমি কিছু একটা বুঝতে পারছো না, সে সে কথা শেয়ার করছো, কোনো নতুন সিনেমা দেখেছো যেখান থেকে জানার কিছু আছে, মজার কিছু আছে, সেটা তাকে বলছো। এরকম ভাবে তাকে তুমি উজাড় করে সমস্ত কিছু দিচ্ছ। কিন্তু তুমি নিজে যখন সেই সময়টা আসছে যে তার কাছ থেকে কিছু ফিডব্যাক পাবে, তুমি কি দেখতে পাচ্ছ যে তুমি 80% পাচ্ছ, 20%-এ তার ফাঁকি আছে। তুমি সেটা বুঝছো যে সেই বন্ধু কিন্তু 20% তোমাকে মিথ্যা কথা বলছে, কোনো কথা লুকিয়ে রাখছে, গোপন রাখছে, যেটা তুমি হয়তো করছো না। তোমার দিক থেকে তুমি পরিষ্কার স্বচ্ছভাবে, একদম মন খোলা ভাবে সব কথা বলছো, তোমার পরিবারের কথা,
তোমার পড়াশোনার কথা, তোমার কোথাও অন্য কোনো বন্ধুদের কথা, যাত্রার কথা, মানে কোথাও জার্নি করছো সেই সমস্ত কথা সবকিছু শেয়ার করছো, কিন্তু অপর দিক থেকে তুমি পুরোটা পাচ্ছ না, কোথাও না কোথাও ফাঁকি পাচ্ছ। কখনো তোমাকে মিথ্যা কথা বলে কিছু একটা করছে, কখনো বা কোনো কিছু গোপন করে রাখছে। তখন তুমি বুঝতে পারলে যে তার দিক থেকেও ফাঁকি আছে, তাহলে তোমায় কতটা ফাঁকি দেবে। অনেকের ক্ষেত্রে অনেক মানুষ তোমাকে কিছুটা ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তাহলে তুমিও তখন ফাঁকি দিতে বাধ্য হবে। যখন অপর মানুষের কাছ থেকে তুমি ফাঁকি পাবে, তাহলে অপরের কাছ থেকে যেমন আচরণ পাবে, যেমন ফাঁকিবাজির আচরণ বা ফাঁকি দেওয়ার আচরণ পাবে, তুমিও তখন সেই পথেই হাঁটবে, তাই না? তুমি তখন সেই পথেই হাঁটবে, সেই রকমই ফাঁকি দেবে। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। বলছি তোমার ভোগের মধ্যেও কতকটা পড়বে। তুমি যে যে ফাঁকিবাজিটা দিচ্ছ, বা অন্যে যে তোমাকে ফাঁকিবাজিটা দিচ্ছে, সেটার ফল তুমি কিছুটা হলেও ভোগ করবে। এটা এতটাও সহজ নয় পৃথিবী। সেজন্য কি বলা হয় যে যা কর্মফল তুমি এখানেই ভোগ করে যাবে, তাই তো? গীতাতেও তো তাই বলা হয়েছে যে তুমি তোমার কর্ম করে যাও, সেই ফল তুমি পাবে। এবার কেমন কর্ম করছো সেটা আপ টু ইউ, তুমি বুঝবে কেমন কর্ম করছো। তুমি যদি ভাবো যে আমি ভালো কর্ম করছি, আমি একের পর এক করেই যাচ্ছি, কিন্তু ম্যাম আমি তো কোনো সফলতা পাচ্ছি না, আমি তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ভেবেই চলেছি, সেই জন্য অনেস্ট ভাবে পড়াশোনা করছি, অনেস্ট ভাবে আমি কাউকে বন্ধুত্ব করছি, কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করছি, কিন্তু কই আমি তো ফিরে পাচ্ছি না ম্যাম। ফিরে পাবে, সময় আছে। কারণ দেখো তুমি তোমার কাজটা করছো, কিন্তু এই যে কতকজন তোমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, তাই তো? তাদের দেখে তুমি যদি প্ররোচিত হয়ে যাও, তুমিও যদি ফাঁকি দিতে শুরু করো, তাহলে কিন্তু সেই ফল তুমিও ভোগ করবে। সেই ফল তখন তোমাকে ভোগ করতেই হবে। এবার তুমি যদি চাও যে না সেই ফল আমি ভোগ করব না, তাহলে পরের ভোগে থাকবে বাকি। এই যে তুমি তোমার দিক থেকে তুমি সেটা দিও না, তাহলে অপরের জন সেটা খারাপ ফল ভোগ করবে না, তারা তার দিক থেকে ফল ভোগ করবে। ঠিক মানধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম। এই যে মানধাতার আমল থেকে, মানধাতা হচ্ছে একজন রাজা, যিনি কিনা সেই আমাদের যুগ বিভাজনটা জানো তো, আমাদের যে যুগ বিভাজন আছে সত্য ত্রেতা দ্বাপর কলি, আচ্ছা ওদিকেই লিখে দিই। সত্য ত্রেতা দ্বাপর কলি যে 4টে যুগ আছে, তার মধ্যে সত্য যুগের এক রাজা। আর আমরা এই কথাটা কি হিসেবে বলি, মানধাতার আমলটা প্রাচীন আমল বোঝাতে, প্রাচীন কিছুকে বোঝাতে আমরা মানধাতার আমল শব্দটা ইউজ করি আর কি, প্রাচীন কিছু বোঝাতে ব্যবহৃত। তাহলে এটা বলা হচ্ছে যে সেই প্রাচীন সময় থেকে এই এমনই একটা রীতি চলে আসছে যে তুমি যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। আর পৃথিবীতে এরকম মানুষ সারা জীবনই থেকে যাবে, যারা অপর দিক থেকে তোমাকে ফাঁকি দিচ্ছে, দিয়ে আসবে, সারা জীবন দেবে, এইরকম মানুষ তোমরা তোমার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে পাবে। এখন তোমরা ছোট, তোমরা স্কুল জীবনেরটাকে উপভোগ করছো, তো স্কুলের ক্ষেত্রে দেখবে যখন তোমরা কলেজে উঠবে, কলেজ জীবন, তার আশেপাশের যারা আছে তাদেরকে, পরিবেশ প্রকৃতি যদি তোমার পাল্টে যায়, মানে যদি তুমি কোনো হস্টেলে এসে থাকো, তার আশেপাশের লোকজনকে দেখবে, তোমার সারাউন্ডিং এ যারা আছে তারা ফাঁকি দিতে শুরু করবে। তারপরের ধাপে তুমি চাকরি বাকরির জগতে আসবে, সংসার জীবনে ঢুকবে, তখনও দেখবে আলাদা রকম ফাঁকি চলছে। তো এটা চিরন্তন সত্য, সেটাকেই বোঝানো হয়েছে। তাহলে এই শব্দটা আমি লিখে দিতে পারি যে এটাই চিরন্তন সত্য। তাই জন্য তিনি কি বলেছেন যে সত্যের এলো সহজে, তাই না? চিরন্তন সত্য। এই যে চিরন্তন সত্যটা কি, সেটা হচ্ছে এই প্রথম 4 লাইনটা, এটাই চিরন্তন সত্য। তাই কবি কি বলছেন আবার, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বলছে তোমার কি এমন ভাগ্য আছে নাকি যে বাঁচিয়ে যাবে সকল জখম? তুমি একটা সাধারণ মানুষ,
এখানে তিনি এটাই বলতে চাইছেন যে তুমি একজন সাধারণ মানুষ মাত্র। তোমার কি এতটাই ক্ষমতা আছে বা এমনই ভাগ্য তোমাকে ঈশ্বর দিয়েছেন যে তুমি বাঁচিয়ে যাবে সকল জখম? তোমার জীবনের মধ্যে যতগুলো জখম আসছে, যত কিছু আর কি ভার আসছে, সমস্ত কিছু তুমি কি পার করে যেতে পারবে? সবকিছু তুমি বেঁচে বেঁচে সরে সরে যাবে? কেন বলা হচ্ছে? রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের দিকে যদি আমরা একটুখানি তাকাই, তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথের ফ্যামিলিতে প্রচন্ড প্রচন্ড ভাবে শোক, মানে শোকের ছায়া নেমে এসেছে। একের পর এক মৃত্যু তাকে চোখের সামনে দেখতে হয়েছে। তার নিজের পুত্রের মৃত্যু থেকে শুরু করে ভাইয়েদের মৃত্যু কিংবা তার স্ত্রীর মৃত্যু, সমস্ত কিছু তিনি কিন্তু নিজের চোখের সামনে দেখেছেন। আর এই যে দুঃখ, এই যে কষ্ট, এই সমস্ত জখম, তিনি কি বাঁচতে পেরেছেন? তিনি তো একজন জমিদারের ছেলে। রবীন্দ্রনাথ একজন জমিদারের ছেলে। তাহলে একজন জমিদারের ছেলে, সে এমন কিছু মানে এরকম অসহায় নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেনি যে সে কিছু পেতে পারবে না, তাই তো? তিনি পেয়েছেন, সমস্ত কিছু পেয়েছেন। তার স্কুল যেতে ভালো লাগেনি, তার বাবা তার জন্য বিশেষ বিশেষ শিক্ষকদেরকে গৃহশিক্ষক রূপে রেখেছেন। গৃহে শিক্ষা করে তিনি এত বড় পণ্ডিত হয়েছেন আজকের দিনে। তো তিনি এই যে সমস্ত কিছু পাওয়ার মাঝেও তিনি কি পেরেছেন তার জখমগুলোকে, তার কষ্টগুলোকে এড়িয়ে যেতে? তাহলে তুমি কি ভাবছো? তুমি যে যত বড়ই হও না কেন, তুমি একজন সাধারণ মানুষ। ঈশ্বরের রচিত এই চক্রব্যূহে সকলেই ফাঁসবে। পৃথিবীতে এসছো মানে পৃথিবী একটা চক্রব্যূহ, যেখান থেকে তুমি বেরোতে পারবে না। বেরোবে তখনই যখন তুমি মৃত, তোমার মৃত্যু আসবে, তোমাকে টেনে নিয়ে যাবে পৃথিবীর বাইরে। কিন্তু পৃথিবীর চক্রব্যূহে যখন এসে গেছো, সুখ দুঃখ ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে দিয়েই তোমাকে সর্বক্ষণ থাকতে হবে। এবং এই যে জখম, এই যে দুঃখ কষ্ট, সমস্ত কিছু তোমাকে সহ্য করতে হবে। ঠিক তাই বলা হলো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। একই কথার তিনি পুনরাবৃত্তি করেছেন, কিন্তু তিনি দেখো এক একটা জায়গায় এক এক রকম ভাবে বিষয়টাকে বর্ণনা করে তারপরে এই লাইনটার পুনরাবৃত্তি করেছেন। আর এই যে পুনরাবৃত্তি, সেটাকে ধোঁয়া বলা হয়ে থাকে অনেক সময়। ধোঁয়া পদ অর্থাৎ একই পদ বা একটা দুটো পদ বারবার পুনরাবৃত্ত হওয়া আর কি, বারবার আসা, সেটা। তো সেক্ষেত্রে এটা বলা হয়েছে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। বেশ বেশ বেশ, তুমি ছোট থেকে অনেক ঝঞ্ঝা কাটিয়েছো। তুমি একদম ছোটবেলায় হয়তো খুব কষ্ট করে পড়াশোনা করেছো, বাড়িতে ভালো লাইট ছিল না, কোনো রকমের ছোট লাইটে পড়াশোনা করেছো, কিংবা হয়তো ধরো তোমরা একটু নিম্নবিত্ত পরিবার থেকে আসছো, সেজন্য হতেই পারে যে বাবা সেইভাবে তোমার জন্য করে উঠতে পারেননি। বাবা মা যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু তুমি সব রকম সুখ স্বাচ্ছন্দ্য পাওনি। হয়তো পাশের বাড়ির ছেলেটা সাইকেল নিয়ে স্কুলে যায়, তোমাকে হয়তো পায়ে হেঁটে 1 কিলোমিটার যেতে হয়েছে, হতেই পারে সেটা। তাহলে সেই ঝঞ্ঝা তুমি কাটিয়েছো। তার পরবর্তী ধাপেতে এসেও তোমাকে হয়তো অনেকটা কষ্ট করে অনেক দূরেতে স্কুল যেতে হয়েছে, অনেক দূর 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 দূরান্তে কলেজ যেতে হয়েছে, কষ্ট করে কোনো একটা ঘিঞ্জি মেশেতে থেকে জীবনযাপন করতে হয়েছে, অনেক কষ্ট করেছো। তারপরে এসেছো সুখের বন্দরেতে, অর্থাৎ জীবনের সমস্ত খারাপগুলোর পথ পেরিয়ে তুমি হয়তো একটা চাকরি পেয়েছো, তোমার নিজের মতো জীবন পেয়েছো, নিজের সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছো, নিজের ঘর বানিয়েছো, সবকিছু। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। কি বলা হচ্ছে? তুমি কি ভাবছো যে তুমি সমস্ত এই যে ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এসেছো, তারপরেতে গিয়ে তুমি আবার একটা ভালো কিছুর আশা করছো, যে সবসময় তুমি এই যে ভালোটায় এসে পৌঁছেছো, ভালোটাই চিরন্তন? যে অনেক খারাপ পেরিয়ে আসার পর ভালোও কিন্তু চিরন্তন হতে পারে না। অনেক খারাপ পেরিয়ে আসার পর ভালো কিছু প্রাপ্তিও চিরন্তন নয়।
প্রথমেই বলা হয়েছে যে সুখ দুঃখে বাঁধায় জীবন, দুটোই একই সাথে চলছে। তাই জন্য সবকিছু পেরিয়ে এসে তুমি ভাবছো যে সুখের বন্দরে আমি এসে পৌঁছেছি, আর এই সুখ চিরন্তন, সেটা কখনোই নয়, চিরন্তন নয়। জলের তলে পাহাড় ছিল, তার মানে কি বলা হচ্ছে, ধরো একটা সমুদ্র, এই সমুদ্র দিয়ে তুমি যাত্রা করছো, এবং ধরো এই জায়গাতে একটা ছোট্ট পাহাড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, অন্য একটা কালার দিই তাহলে বোঝা যাবে, ধরো কালো দিয়ে আমি করছি, একটা ছোট্ট কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি চেষ্টা করছো যে এই পাহাড়টাকে এড়িয়ে তোমার তরিটাকে নিয়ে যাবে। এখানে একটা ছোট্ট পাহাড়, এরকম মাঝে মধ্যে এরকম টিলা দেখা যায় জলের মাঝে, সেটাকে এড়িয়ে তুমি তোমার তরিটাকে সাইড কাটিয়ে নিয়ে যাবে, কিন্তু জলের তলায় এর বিস্তারটা হয়তো এতটা, জলের উপরে যা বিস্তার জলের ভিতরে তার থেকে অনেক বেশি বিস্তার থাকে, জানো নিশ্চয়ই সেটা। তাহলে জলের তলায় ধরো এর বিস্তারটা এতটা এলাকা জুড়ে আছে। এবার তুমি তোমার জীবন তরি নিয়ে, এখানে কি বলছেন লেখক, জীবন তরির কথা, তাই তো, তাহলে জীবন তরি নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। এবার তোমার যে জীবন তরি সেটা তুমি এখান দিয়ে তুমি ভাবছো যে আমার এইটুকুটা পাহাড় দেখা যাচ্ছে, বাকি যে এতটা পাহাড় নিচে রয়েছে সেটা তুমি জানো না। এবার যেতে গিয়ে এখানে তোমার ঠক্কর খাবে, ঠক্কর খেয়ে তুমি হয়তো উল্টে পড়বে, তোমার তরি দুমড়ে মুচড়ে যাবে, তারপর কোনো রকমের সাঁতরে পেরিয়ে হাঁপ ছেড়ে তোমাকে বাঁচতে হবে। তাহলে বিষয়টা কি ম্যাম, এত তো বললেন, ভূগোল বুঝিয়ে দিলেন মনে হচ্ছে এখানে, আসলে বলতে কি চাইছেন আপনি? আরে कहना क्या चाहते हैं, এ কবি কি বলতে চাইছে বা আপনি কি বলতে চাইছেন ঠিকঠাক একটু বলে দিন। সেটা হচ্ছে যে জলের তলায় যেমন করে পাহাড় থাকলে আমরা বুঝে উঠতে পারি না, হঠাৎ আচমকা আমাদের জীবন তরিতে ধাক্কা লাগে, মানে আমাদের তরিতে ধাক্কা লাগে, ঠিক তেমন করেই সুখের পরে হঠাৎই কোনো এক সময় দুঃখ এসে আঘাত দেয়। সুখের মাঝে বলি কারণ সুখের দিন কাটছিল, সুখের মাঝে হঠাৎই কখনো দুঃখ এসে আঘাত দেয়। ঠিক আছে, হঠাৎই কখনো দুঃখ এসে আঘাত দিয়ে দেয়। যে মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে, মুহূর্ত থেকে পাঁজরগুলো মানে এক মুহূর্তের জন্য পাঁজরগুলো মানে হাড় পাঁজরা সব যেন কেঁপে উঠলো থরথরিয়ে। কেন কেঁপে উঠলো? কারণ হঠাৎ করে আমার তো সুখের দিন কাটছিল, আমি তো বেশ সুন্দর সুখে আরামে দিন কাটাচ্ছিলাম, আমি তো আমার সুখের জীবন তরি নিয়ে বেশ বয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কি এমন এলো, কি কিসের এমন ধাক্কা লাগলো যে সমস্ত তরি আমার উল্টে পড়ে গেল, সবকিছু তছনছ হয়ে গেল, গোছানো সংসার যেন সব উল্টে পড়লো, আর আমিও তরি থেকে পড়ে গেলাম, কোনো রকমে হয়তো আমার জীবনটা বাঁচলো। গাটা থরথরিয়ে উঠলো, কেঁপে উঠলো হঠাৎ করে কোনো একটা ধাক্কায়, অর্থাৎ হঠাৎ আসা বিপদে, হঠাৎ আসা বিপদে ভীত হয়ে যাওয়া। আমাদের জীবনে যে কোনো সময় হঠাৎ করেই বিপদ আসে, কেউ কখনো বলে কয়ে আসে না। আজকে ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে এই যে আমি ক্লাস নেব, তারপরে একটা টাইমের পর আমি বাড়ি যাব, তো আমাকে কি বিপদ বলে কয়ে আসবে যে হ্যাঁ তুই বাড়িতে আয়, তারপর তোর বাড়িতে একটা ঝগড়া হবে, কিংবা ধরো কিছু একটা ঘটনা ঘটবে, খারাপ কিছু একটা বাইরে কিছু একটা ঘটনা ঘটবে, এমন কি হতে পারে যে হঠাৎ করে এই যে যেমন ধরো লকডাউন হওয়ার মতো বিষয় বা এরকম যাই হোক না কেন, আমাকে কি বলে কয়ে এরকম ভাবে এসেছিল যে হ্যাঁ এইরকম রোগ বাইরে ছড়াবে, এইভাবে লকডাউন হবে, তাই জন্য আগে থেকেই তোমরা সাবধান থাকো, বলে কয়ে বিপদ আসে না। এই যে একটা মানুষ, আগের দিন একটা রিলস দেখছিলাম ফোনেতে, মানে স্ক্রল করতে করতে দেখতে পেলাম যে একটা লোক রাস্তা পার হচ্ছে, তো ডাবল লাইনের রাস্তা, এদিকের লাইনটা পার হয়ে গেছে, অপর দিকের লাইনটা পার হতে গিয়ে একটা গাড়ি এসে মেরে দিয়ে পিষে দিয়ে চলে গেল। কি দোষ ছিল মানুষটার? কিচ্ছু না, কোনো দোষ নেই মানুষটার, কোনো ভুল কাজ সে করেনি, সে জাস্ট হাতে ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছিল, হয়তো বেচারা ব্যাগেতে বাজার করে বাড়িই ফিরছিল, কে জানতো যে তার জীবনটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। কেউ জানে না বিপদ কখন আসবে, বিপদ কখনোই বলে কয়ে আসে না।
তাই জন্য মুহূর্তের মধ্যে এই যে হৃদয় থরথরিয়ে ওঠা, কেঁপে ওঠা, এটা আমাদের সকলের সাথেই হয়ে থাকে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তাহলে এই যে এরকম হঠাৎ করে কিছু একটা হবে, আমাদের হৃদয় কেঁপে উঠবে, বা ভয় পেয়ে যাব আমরা, খারাপ কিছু একটা ঘটবে, তাই বলে কি আমরা সকলের সাথে ঝগড়া করে মরবো? না, সেটা নিশ্চয়ই নয়। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। যে যদি ভেসে থাকতে পারো, এই যে সমস্ত কিছুর মাঝে, যে এই যে বললাম না জীবন তরি হঠাৎ করে আটকে যাবে, ঢেউ উল্টে পড়বে, তার মাঝে তুমি যদি ভেসে থাকতে পারো, এই যে বললাম যে তুমি যদি সাঁতার কেটে কেটে কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচতে পারো, তাহলেই তোমার জীবন, তবেই তুমি এগিয়ে যাবে। আর না হলে তাহলে টপ করে তুমি ডুবে পড়ো। না পারলে তো কিছু করার নেই। তুমি যদি সাঁতার কাটতে না পারো, তুমি যদি সেই মুহূর্তে কোনো কিছুকে অবলম্বন করে ভেসে থাকতে না পারো, তাহলে তোমাকে ওই জলের তলায় ডুবে যেতে হবে। আগের স্লাইডে যেমন করে দেখালাম যে সত্যি যদি একটা তড়ি নিয়ে আমরা যাই সমুদ্রে, আর নিচে একটা পাথরের ধাক্কা খেয়ে তড়িটা উল্টে যায়, তাহলে আমাদের এটাই করতে হবে। সেটাই জীবনের ক্ষেত্রেও কবি বলছেন যে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। জীবনে যা কিছু সামান্য অবলম্বন, সামান্য বস্তু লিখি, যা কিছু সামান্য বস্তু তাকে অবলম্বন করে, তাকে অবলম্বন করে যদি চলতে পারো, তবেই জীবনে সুখী হবে, কিংবা বেঁচে থাকার তোমার মূল্য থাকবে। সুখী হবে বা বেঁচে থাকার মূল্য পাবে। আর যদি তুমি সেটা না পারো, যদি কোনো সামান্য বস্তুকে অবলম্বন করে না বাঁচতে পারো, যদি খারাপ যা কিছু, এই যে সমস্ত কিছু নিয়ে তুমি যদি ঝগড়া করে মরো, লোকের সঙ্গে বিবাদ করো, তাহলে কোনো না কোনো সময় তোমাকে ডুব করে মরতে হবে। যেমন ভাবে দেখো, একটা কাহিনী বলি। আমি যে গ্রামেতে থাকতাম আর কি, মানে যেখানে আমার আগেকার বাড়ি, মাতৃভূমি যাই বলো না কেন, জন্মভূমি, সেই গ্রামেতে একটা আমি এরকম শুনেছিলাম যে একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী বলতে বিশাল যে বড় লোক সেই রকম নয় আর কি, মোটামুটি আর কি গ্রামের ছোটখাটো ঠিকঠাক ব্যবসায়ী। তো তিনি নাকি বেশিরভাগ ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কিছুর বিবাদ করতেন, সমস্ত কিছুর প্রতিরোধ করতেন, প্রতিবাদ করতেন। যা কিছু দেখতে পাচ্ছে সব কিছুর প্রতিবাদ, যা কিছু ঝগড়াঝাটি ঝামেলা সমস্ত কিছুর প্রতিবাদ করতে যেত। এবার প্রতিবাদ করা ভালো, কিন্তু অতিরিক্তও ভালো নয়। এবার যখন কোনো কোনো এমন জিনিস এসছে যে এমন লোকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তার খুব পাওয়ার আছে, সে চাইলেই কিন্তু যা খুশি তাই করতে পারে। আর সেটাই হয়েছে, যে যা কিছু সামান্য অবলম্বন পাচ্ছি সেটাকে যদি আমি আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারি, সবার সাথে ঝগড়া বিবাদ না করি, তাহলে একটা শান্তিপূর্ণভাবে বাঁচা যায়। কিন্তু লোকটা কি করতো, বাড়িতে এসেও তার ফ্যামিলির সাথে ঝগড়া করছে কোনো না কোনো বিষয়ে, আবার বাইরে গিয়েও কোনো একটা সামাজিক কিছু দেখছে সেটার বিরুদ্ধে ঝগড়া করছে। এরকম ভাবে তার যেন ঘরে বাইরে সমস্ত দ্বন্দ্বে পরিণত হয়ে গিয়েছিল তার জীবনটা। হঠাৎ একদিন তাকে দেখা গেল যে কারা বা কে যেই হোক না কেন, কারা যেন পুরো একদম হাসুলি দিয়ে বা কিছু দিয়ে তার ধর থেকে গলা আলাদা করে দিয়েছে, করে দিয়ে আবার পুরো জনসমক্ষে একটা মাঠের মধ্যে ঝুলিয়ে রেখেছে। কতটা ভয়ঙ্কর বিষয় একবার ভেবে দেখো। গা শিরশিরে উঠছে, এটা বলতে গিয়ে আমার গা কাঁটা দিয়ে গেল, বলতে গিয়ে আমার কেমন এটা লাগছে। তো যাই হোক, সেই রকম একটা ঘটনা ঘটেছে, এবং ঘটতেই পারে যে এই যে টুপ করে ডুবে মরার মতো, যে তুমিও কখনই টুপ করে ডুবে মরবে তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই জন্য যা কিছু আছে সেই অবলম্বনকে ধরে তুমি চলতে থাকো। এটা কিছু অপূর্ব নয়, এই যে এত কিছু যে বলছি, এই সমস্ত বিষয়গুলো যে অপূর্ব কিছু সেই রকম কিন্তু কোনোটাই নয়। ঘটনা সামান্য খুবই, এই ঘটনাগুলো সামান্য। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে কোনো আশঙ্কা ভয় কোনো কিছু নেই, আশঙ্কা ভয় এগুলো যেখানে কেউ করে না,
যখন মনে হয় না যে বেশ তো জীবনতরি চলছে, বাহ আমি তো বিন্দাস আছি, এইভাবেই আমার জীবন চলবে, এরকমই সুন্দরভাবে আমি চলবো, ইত্যাদি ইত্যাদি যখন মানুষ ভাবতে থাকে, তখনই সেইখানেই হয় জাহাজডুবি। সেই জায়গাতে এসেই কিন্তু তার তরিটা ডুবে পড়ে। আমরা একটা কথা বলে থাকি, আমি তো ভীষণভাবে মানি কথাটাকে, সেটাও বলবো, যে মানুষ যখন একটু বেশি করে উড়তে শুরু করে তখনই তার ডানা কেটে পড়ে। এই ব্যাপারটা প্রচন্ড, আমি অন্তত আমার এই ছোট্ট লাইফে যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেওছি, এবং তাই বলছি যে পতন অনিবার্য। এই যে ব্যাপারটা বলে সেটাই হচ্ছে জাহাজ ডুবির সঙ্গে তুমি তুলনা করতে পারো, পতন অনিবার্য। যখন তুমি অতিরিক্ত বার বেড়ে যাও, অর্থাৎ কোনো আশঙ্কা নেই, কোনো ভয় নেই, তুমি কোনো একটা ভাবে নিজের মতো করে কোনো একটা নিজের সাম্রাজ্য গঠন করেছো, সাম্রাজ্য মানে ওই আর কি, নিজের টাকা পয়সা উদ্ধত্ত, নিজের সব কিছু নিয়ে তুমি বেশ বিন্দাস আছো, হঠাৎ করেই এমন একটা কিছু হবে যেখানে তুমি আঘাত পাবে, ভেঙে পড়বে। তাই মন রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আবারও তাই তিনি বলছেন যে ভালো মন্দ যা কিছু আসুক, সেই বাস্তব সত্যকে তুমি সহজ করে গ্রহণ করো। তুমি ভেবো না যে তোমার লাইফে সবসময় ভালোটাই চলবে, কখনোই খারাপ আসতে পারে না, তুমি ভালো বলে তোমার সঙ্গেও সবকিছু ভালো হবে, তেমনটা নয়। তুমি ভাবছো যে তুমি ভালো, প্রত্যেকটা মানুষই তো নিজেকে ভালো ভাবে, তাই নয় কি? আমি ভাবছি যে আমি খুব ভালো, আমার মধ্যে কোনো খারাপ গুণই নেই, কিন্তু আমার কোনো শত্রুকে ডেকে বলো, মানে যে হয়তো আমাকে পছন্দ করে না, যে আমার আমার সাথে হিংসাপূর্ণ আচরণ করে, কোনো শত্রুতা করে, আমি জানি না আমার কোনো শত্রু আছে কিনা, যদিও সত্যিই আমি জানি না যে আমার লাইফে আমার কোনো শত্রু কি আছে, অ্যাকচুয়ালি নেই, কিন্তু হতে পারে যে অনেক মানুষ আছে যারা আমাকে হিংসা করে, তাই তো? সেই সমস্ত মানুষদেরকে ডেকে যদি বলা হয় যে আচ্ছা তুমি যে এই যে স্নেহা ম্যামকে হিংসা করো, তোমার কোন গুণটা খারাপ লাগে ওর মধ্যে? এবার হিংসা যে করে সে হয়তো বলবে যে না, ওর মধ্যে এই এই জিনিস ভালো আছে বলেই আমি হিংসাটা করি, সেটা হতে পারে। কিন্তু যে হয়তো আমাকে ভালো করে সমালোচনা করবে, সে কিন্তু খারাপ দিকটাও দেখিয়ে দেবে, হয়তো বলবে যে আহ এই মেয়েটা এ তো একটুতেই রেগে যায়, কিংবা হয়তো কখনো কখনো এরকম এরকম কাজ করে, কিছু একটা হয়তো তার যেটা মনে হয় যে এই জিনিসটা ভালো নয়। তাহলে কি আমার মধ্যেও খারাপ জিনিস আছে? যদি থাকে 80% ভালো, তাহলে 20% খারাপও আছে, কিংবা যদি 90%ও ভালো থাকে, তার মধ্যেও 10% খারাপ আছে, কেউ 100% ভালো হতে পারে না। তো সেই জন্যই আর কি, ভালো মন্দ যাই আসুক সব কিছুকে তোমাকে সহজ সত্যের মতন করেই গ্রহণ করতে হবে, নিতে হবে। তারপরে বলছে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তোমার মাপে হয়নি সবাই, এই যে তুমি যেভাবে, তোমার মাপে বলতে তোমার মতন করে, মনের মতন করে, মাপে বলতে মনের মতন করে, তোমার মনের মতন করে, তোমার মতো করে কেউ হয়নি, তুমিও হওনি সবার মাপে। তুমি যে হয়েছো, তুমি কি সবার মাপের মাপ হয়েছো? তোমার বাবা মা, তাদের দ্বারা তুমি এসেছো পৃথিবীতে। তাহলে বাবা এবং মা, তারা যা যা পছন্দ করেন, তারা যেভাবে সমাজটাকে দেখেন, যেভাবে তোমাকে দেখেন, তুমি কি সেম ভাবে দেখো? ভেবে দেখো তো, নয় তো। আমি তো অন্যান্যদের কথা দূর ছাই করে দিলাম, একেবারেই দূরে সরিয়ে দিলাম, বাদ দাও তাদের কথা। সব থেকে আমাদের সব থেকে প্রিয় কাছের মানুষ যারা, যাদের জন্য আমি পৃথিবীতে এসেছি, বাবা মা। তাহলে বাবা মার মতন করে আমরা কি হয়েছি? হয়তো আমার বাবা চান যে মেয়ে একজন ডাক্তার হোক, মা চাইছেন যে মেয়ে আমার ইঞ্জিনিয়ার হোক, মেয়ে চাইছে কি আমি টিচার হই। হতে পারে, যদিও আমার বাড়িতে সেটা নয়, আমি বলছি নর্মালি যে হতেই পারে এটা। তার সাথে সাথে এরকম হতে পারে যে ধরো বাবা মায়েরা যেহেতু একটু প্রাচীনপন্থী, তাহলে তারা কি মনে করছেন, তারা হয়তো গ্রামে থাকেন, তারা ভাবেন যে না না এই মেয়েদের এই জিন্স টপ পরা পোশাক আশাক আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, মেয়ে সব সময় কুর্তিই পরবে বা শাড়ি পরবে, এইরকম একটা ভাব তার মধ্যে। ছেলে যদি হয়, ছেলে সব সময় একদম ওয়েল ড্রেসড হয়ে থাকবে, চুলগুলো একেবারে মিলিটারি ছাঁট কাটা থাকবে, মানে আর কিছু চুলের কোনো স্টাইল থাকবে না, দাড়ির কোনো স্টাইল থাকবে না, এরকম হয়তো বাবা মায়েদের মনোভাব। তাদের মনটা ওই রকম যে একটা ছেলে এইভাবে গড়ে উঠবে, এবং তথাকথিত যে প্রথাগত শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হবে, হয়ে ডিগ্রি অর্জন করবে, করে একটা চাকরি করবে, এটা তাদের একটা বেসিক ধারণা, সেইভাবে বাবা মায়েদের মন। কিন্তু সেই বাবা মা থেকেই তুমি উৎপন্ন হয়েছো, তুমি এই পৃথিবীতে সৃষ্ট হয়েছো, কিন্তু তোমার মন সেই রকম নয়।
হতেই পারে তুমি যখন বড় হচ্ছ তোমার মনে হচ্ছে যে আমার দাড়ি স্টাইলটা একটু যদি বিরাট কোহলি টাইপস হয়, একটু ওরকম ভাবে কাটলাম, হেয়ার স্টাইলটা ঠিক ভালো লাগছে না, একটু যদি বুমরার মতো করা যায়, বুমরা স্টাইল একটুখানি হেয়ার কেটে নিলাম। কিংবা কোনো মেয়ে সে হয়তো ভাবছে যে আমার বাড়িতে তো জিন্স টপ অ্যালাউ নেই, জিন্সের সাথে কুর্তিটাই অ্যালাউ করে, ঠিক আছে বাড়ি থেকে আমি কুর্তি পরে বেরোলাম, কিন্তু কলেজে এসে আমি চেঞ্জ করে টপ পরে নিলাম। এইরকম কিন্তু আমরা যথেচ্ছাচারিতা করতেই থাকি, কারণ আমরা বুঝি যে বাবা মায়েদের সাথে আমাদেরটা মিলছে না। আর এবার আমার মনের মতো করেও তো সবাই হয়নি। আমার মন যদি এরকম হয় যে হ্যাঁ সবাই, তার মানে সবাইকে কি হতে হবে, সবাইকে শহুরে মানসিকতার মানুষ হতে হবে, সবাইকে হতে হবে স্ট্যান্ডার্ড একটা মেন্টালিটি নিয়ে থাকার, সবাই আমার মতন হবে, সেটাও সম্ভব নয়। যারা গ্রামে গঞ্জে বড় হয়েছে, যারা যার পরিবেশ যেমন ভাবে দেখেছে সেইভাবে তারা মানুষ হয়েছে, তারা কখনোই কিন্তু তোমার মতন করে চেঞ্জ হতে পারবে না। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তাহলে তুমি মরছো কারো ঠেলায়, এই যে যেটা বললাম, ধরো কারো ঠেলায় তুমি মরছো, মানে এই যে বললাম যে বাড়ি থেকে তুমি কুর্তি পরে বেরোতে বাধ্য হচ্ছ, বাড়ি তারপরে হচ্ছে তুমি ইয়েতে এসে কোনো যেখানে থাকছো আর কি, সেখানে এসে হয়তো হস্টেল হোক বা তোমার কলেজ হোক, সেখানে এসে তুমি চেঞ্জ করে নিচ্ছ তোমার ড্রেস, এই যে ব্যাপারটা, তাহলে কারো ঠেলায় পড়ে তুমি এটা করতে বাধ্য হচ্ছ। কিংবা তোমার পেশাটাকে তুমি যেটা বেছেছো, পেশা, পোশাক, এই ধরনের যাই হোক না কেন, যে কোনো ইত্যাদি, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, ইত্যাদি যে কোনো বিষয়ে তুমি কিন্তু কারোর না কারোর ঠেলায় পড়ে সেটা কাজটা করছো, কেউ বা মরে তোমার চাপে, আবার তুমিও কাউকে চাপ দিচ্ছ। তুমি যখন বড় হচ্ছ তুমি কাউকে চাপ দিচ্ছ, তুমি তোমার সন্তানাদিদেরকে চাপ দিচ্ছ, তুমি তোমার হয়তো স্টুডেন্ট যারা তাদেরকে চাপ দিচ্ছ, তুমি তোমার বন্ধু যারা তাদেরকে চাপ দিচ্ছ। হতে পারে তুমি তোমার মানে মানসিকতাটা কারোর ওপর অ্যাপ্লাই করছো, কারোর ওপর ঠুপে দিচ্ছ, যেটাকে বলা হয় আর কি। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কি বলা হচ্ছে যে তুমি যদি তাও, এই সবকিছু খারাপ মানছি, সমস্ত কিছুর মাঝেও তুমি যদি ভেবে দেখো যে কিসের এত টানাটানি, এত টানাটানি কিসের, এই যে এখানে খারাপ এখানে ভালো, এখানে ওর মেন্টালিটি এই, এখানে আমার মেন্টালিটি এই, সবকিছুকে মিলেমিশেই আমাদের সংসার, তাহলে এই সংসার মানেই তো একটা রঙ্গমঞ্চ, নিজেকে আলাদা আলাদা সং সাজাতে হয় সংসারে থাকতে গেলে। তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তুমি যদি তেমন করে হাতটা বাড়াও, তোমার কাছে যেটুকু খড়কুটো সুলভ জিনিসপত্র আছে, বলেছিলাম যেটুকু সামান্য জিনিস আছে, সেটাকে অবলম্বন করে তুমি যদি ভালোবাসা দিয়ে মানুষের প্রতি হাত বাড়াও, সেই হাত অপর দিক থেকে ভালোবাসা দিতে বাধ্য হবে, তাহলেই তুমি সুখ পাবে। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ভীষণ ভীষণ প্রিয় একটা লাইন আমার, যে আকাশ তবু সুনীল থাকে, আকাশ তো যেমন নীল আকাশ সুনীল আকাশ সেরকমই থাকে, মধুর থাকে ভোরের আলো, ভোরের আলো মিষ্টি মধুর থাকে, সেটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। তোমার মধ্যে যতই পরিবর্তন আসুক না কেন, তুমি আজকে প্রচন্ড কষ্ট পেয়েছো, কাঁদছো, কেঁদে কেটে চোখ মুখ ভাসিয়ে দিয়েছো, মানে একদম অবস্থা খারাপ, কিন্তু তুমি যখন আকাশের দিকে তাকাচ্ছ দেখছো আকাশটা তো সেই রকমই সুনীল স্বচ্ছ আকাশ, শরতের সুন্দর আকাশ, সাদা মেঘ ভেসে যাচ্ছে। তুমি যখন দেখছো যে ভোরের আলো কেমন, আজকে সারা রাত আমি কাঁদলাম, ভোরবেলা উঠে দেখছি সেই ভোরের মৃদু আলো যখন এলো, গোটা প্রকৃতি সেজে উঠলো, সেই রকমই মিষ্টি মধুর সুন্দর লাগছে। কিন্তু মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন মরণ আসবে, হঠাৎ একটা সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা মরে যাই, এটা আমি লিখছি, ঠিক আছে। মানুষের জীবনে এমন অনেক দুঃখময় সময় আসে, দুঃখময় সময় আসে যখন মনে হয়, কি মনে হয়, এটা আমি কোটেশনের মধ্যে রাখছি, কারণ আমাদের এটা মনে হয় যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, এইভাবে বাঁচা যায় না। আমি এটাই লিখছি যে এইভাবে বাঁচা যায় না, মরণই ভালো।
এটা আমাদের কখনো কখনো মাথার মধ্যে আসে, মনের মধ্যে আসে। কিন্তু যখন মরণ আমাদের সামনে এসে দাঁড়ায়, যখন মরণ সামনে এসে দাঁড়ায়, তখন কি মনে হচ্ছে যে না, মরণের চেয়ে বাঁচাই ভালো। বেঁচে থাকার মধ্যে যে আনন্দ আছে, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই তো, তিনি মানুষের মাঝখানে বেঁচে থাকতে চাইছেন, তিনি মৃত্যুর মুখে ঢলে পড়তে চাননি। যতই শত দুঃখ আসুক, তার পরিবারে ওই যে বললাম, তার নিজের ছেলে, নিজের স্ত্রী, ভাই, যেই হোক না কেন, তারা সকলে মারা যাচ্ছে, এত কষ্ট পাচ্ছেন তিনি, তাও মনে হচ্ছে যে মানুষের মাঝে আরো কিছুদিন আমি যদি বেঁচে থাকতে পারি। তাহলে এটা মনে হলেও মরণকাল যখন ঘনিয়ে আসে, তখন মানুষের বেঁচে থাকার ইচ্ছা আবারও জেগে ওঠে। যাহার লাগি চক্ষু বুজে বাহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আহা, ভীষণ 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 সুন্দর লাইন। এটা হচ্ছে আরো হয়তো একটু বড় হলে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারতে, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রুসাগর, তার মানে কি, কাউকে তুমি ভালোবেসেছো, ভালোবেসে যার জন্য তুমি চোখ বুঝে তার জন্য অশ্রু সাগর বহাচ্ছ, অর্থাৎ তুমি কাউকে ভালোবেসেছো, সে তোমাকে ভালোবাসার মূল্য দেয়নি। তোমার ভালোবাসার মূল্য কেউ যদি না দেয়, তোমার ভালোবাসার মূল্য কেউ যদি না দেয়, তার জন্য অশ্রু বিসর্জন করেছো অনেক, তাই তো? বাহিয়ে দিলাম অশ্রু সাগর, এত কেঁদেছি যে সাগর বইয়ে দিয়েছি, এরকম অবস্থা। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এক সময় কাউকে ভালোবেসেছো, ভালোবেসে তার প্রতি তুমি যতটা দরদ দিয়েছো, যতটা ভালোবাসা দিয়েছো, যতটা এফোর্ট দিয়েছো, যেমন ভাবে একটা বন্ধুর কথা বলছিলাম, ভালোবাসা মানে সবসময় এটা নয় যে তোমাকে প্রেমিক প্রেমিকা রূপেই ভাবতে হবে, একেবারেই সেটা নয়। ভালোবাসা জিনিসটা কিন্তু বৃহত্তর অর্থে, প্রেম বৃহত্তর অর্থে। কখনোই ভালোবাসা প্রেম মানে একজন প্রেমিক একজন প্রেমিকা উভয়ের মধ্যে সীমাবদ্ধ, এই ব্যাপারটা একেবারেই নয়। এটা তোমরা এখন থেকেই বোঝার চেষ্টা করো। এখন তোমাদের ছোট বয়স, তোমাদের কাছে ভালোবাসা প্রেম শব্দটা এলেই তোমাদের মনে হয় ও হো হো, আজকে ক্লাসে তো জানিস তো ম্যাম প্রেমের গল্প বললো, ভালোবাসার কথা বললো, বললো যে ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি। কখনো কাউকে ভালোবেসেছি, ভালোবেসে তার কাছ থেকে আমি কিছু পাইনি, ও হো হো এবার একটা জোশ এলো, এবার আমাকে কিছু করে দেখাতেই হবে, হোশ খো ব্যাঠে জোশ আ গয়া, এইরকম কথা আমি বলছি না। বলছি এটাই যে ভালোবাসা বৃহত্তর অর্থে ভাবো, তুমি কাউকে ভালোবাসো, অর্থাৎ তোমার কোনো একটা বন্ধু আছে যার কথা আমি প্রথমেই বলছিলাম, তুমি তাকে উজাড় করে সমস্ত কিছু দিচ্ছ, সে তোমাকে 80% দিচ্ছে, 20% তার মধ্যে ফাঁকি রাখছে। এই ফাঁকিটা আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় এরকম হলো 80%ই তোমাকে ফাঁকি দিচ্ছে, 20% হয়তো ভদ্রতার খাতিরে ভালো করে ঠিকঠাক কথা বলছে, সেইটুকু সততা রাখছে, মিষ্টি কথা, মানে সুন্দর ভাষী এইরকম ভাবে রাখছে, কিন্তু 80% তোমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে সেই বন্ধু, যে বন্ধুকে তুমি 100% দিচ্ছ। তাহলে সেই বন্ধু যখন তোমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, তোমার নামে হয়তো অন্য বন্ধুর কাছে গিয়ে উল্টোপাল্টা কথা বলে ও রঙ্গরসিকতা করছে, হাহা হিহি করছে, তখন তোমার মনের মধ্যে কি আসবে? প্রচন্ড কষ্ট, প্রচন্ড বেদনা আসবে। তখন তুমি হয়তো কেঁদে ভাসাবে যে একে তো আমি এতটা বিশ্বাস করেছিলাম, এতটা ভালোবেসেছিলাম, এ আমার সাথে এরকম করতে পারে, এইরকম বন্ধুও হয়। তো সেই রকম ভেবে তুমি হয়তো অশ্রুসাগর বিসর্জন করছো। তাহারে বাদ দিয়েও দেখি, তখন তুমি ভাবলে যে না, ওর সাথে আর সম্পর্ক রাখা যাবে না, তাহলে সেই শ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, শ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেখো, সেটা করে দেখো যে বিশ্বভুবন মস্ত ডাগর, মানে তাকে বাদ দিয়েও এই সমস্ত পৃথিবীটা কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক বড়। ডাগর শব্দের অর্থ কি? ডাগর মানে কিন্তু বড়, ডাগর মানে কি? বড়, বৃহৎ।
তাকে বাদ দিয়েও আমাদের পৃথিবী অনেক বড়, অনেক সুন্দর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই জন্য এখানটায় এবার আমি যদি একটু ওই আকারে বলি, ওই বৃহত্তর আকারটা না বলে একটু সংকীর্ণ ভাবনা চিন্তা দিয়েই বলি, যেহেতু কবিতার দুটো পার্টই আমাকে বোঝাতে হবে, তাই জন্য আমি বলছি। তোমরা অনেক ছোট, তার সত্ত্বেও আমি এটা বলছি তোমাদের কাছে এক্সপ্লেন করার জন্য বিষয়টাকে। যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রুসাগর, কাউকে আমি ভালোবেসেছিলাম। হয়তো আমার আমার বলতে কবির কথা ভাবো, যে কোনো একটা কবি বলছেন বা কেউ একজন, যে এক ছেলে সে হয়তো কোনো একটা মেয়েকে ভালোবেসেছে, প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড রকম ভাবে তাকে আপন করে পেতে চায়, যে হ্যাঁ ভবিষ্যতে তারা এক হয়ে থাকতে চায়। একটা সময় এলো যখন দেখা গেল যে মেয়েটি হয়তো তাকে চিট করছে, কিংবা উল্টো হতে পারে, মেয়েটা ভালোবাসে, ছেলেটা হয়তো তাকে চিট করছে। তখন আসলে কি হতো, যে যখন কেউ কাউকে ভালোবাসে মনে করে যে একে নিয়েই আমার সমস্ত জগৎটা। মানুষ কিন্তু ভালো যদি বাঁচতে পারে আঁকড়ে ধরে, তাহলে কিন্তু মনে করে যে একটা ব্যক্তির মধ্যেই তার সমস্ত জগৎ লুকিয়ে আছে। ঠিক আছে? যেমন করে আমরা বাবা মাকেও ভালোবেসে বলি যে আমার মা হচ্ছে আমার জগৎ, আমার বাবা হচ্ছে আমার প্রাণ। এইরকম যে আমরা ব্যাপারটাকে বলি, তার মানে আমার প্রাণ যতক্ষণ আছে জগৎটাও আমার কাছে ততক্ষণ আছে। সেইভাবে আমরা কাউকে ভালোবাসি। তো সেই রকম ভাবে আমরা একটা সময় মনে করি যে ও যদি আমার জীবনে না থাকে, আমার বিশ্বভুবনে বেঁচে থাকাটাই সার, আমার এটা ফালতু, আমি মরে গেলে পারি। যেটা এর আগের স্লাইডে দেখলাম, যে মৃত্যুকে শ্রেয় মনে হয়। কখনো কখনো মনে হয় যে ওকে ছাড়া আমার লাইফটা কি আছে, ওকে নিয়েই তো আমি সব জায়গায় যাই, ওর সাথেই তো আমি সমস্ত মুহূর্তটা কাটাই। ওকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার জীবনে আদৌ কি কিছু থাকবে? এরকমটা আমরা ভাবতে থাকি। কিন্তু কোনো এক সময় যখন তুমি ব্যথা বেদনা পাচ্ছ, একবার ওই মানুষটাকে সরিয়ে দেখো, তোমার লাইফ থেকে কিছুদিনের জন্য সরাও। তুমি এই বারবার করে আঁকড়ে ধরে ওকে নিয়েই থাকার চেষ্টা যে করছো, খারাপ যা কিছু সেটাকে একবার সরিয়ে দেখো। ওকে ছাড়াও কিন্তু গোটা বিশ্বভুবনে অনেক মানুষ আছে যারা একটু একটু করে তোমাকে ভালোবাসা দিয়ে তোমার বিশ্বভুবনটাকে ভরিয়ে দেবে। সে কথাই বলা হচ্ছে। তাই জন্য আবারও কবি সেই সেম ধুয়াপদের ব্যবহার করেছেন, যে সত্যকে সহজ করে নাও এবং যা কিছু বাস্তব সেটাকে গ্রহণ করো। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কি বলা হচ্ছে, যে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে নিজের ছায়াটাকে, অর্থাৎ আমরা বলি যে আমাদের ছত্র ছায়ায় মানুষ থাকে, আমরা আমাদের গুরুজনদের ছত্র ছায়ায় পালিত হই। তাই নিজের ছায়াকে মস্ত করো, তোমার ছত্র ছায়ার মধ্যে আরো অনেক মানুষকে আশ্রয় দাও। তুমি সবসময় স্বার্থপর হয়ে থেকো না তো, সবসময় নিজের কথা ভেবে আমিত্ববোধ, আমার সব কিছু হবে, আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই, আমার বন্ধু ছিল ও কেন অন্যের কাছে চলে গেল, আমার যেটা বেস্ট ফ্রেন্ড সে অন্যের বেস্ট ফ্রেন্ড হতেই পারে না। এইরকম এই আমিত্বটাকে দূরে সরাও। দূরে সরিয়ে এটা ভাবো যে আমি পৃথিবীতে কেন এসেছি, আমি একটা মানুষ, আমি অন্য কতজনকে নিজের ছত্র ছায়ায় আশীর্বাদের মধ্যে রাখতে পারছি, আমার ক্ষমতাটুকু। নিজের ছত্র ছায়ার মধ্যে নিজের ছত্র ছায়াটাকে মস্ত করো, বাড়াও। অস্তাচলে বসে বসে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। যদি সূর্য অস্ত যাচ্ছে অর্থাৎ জীবনের ভালো দিনগুলো চলে যাচ্ছে এরকম ভেবে নিজের জীবনটাকে অন্ধকারময় করে তোলো নিজের দোষেতেই, তাহলে এখানটা আমি জাস্ট এটা লিখছি, নিজের দোষে জীবনকে অন্ধকারময় না করে কি করবে, বিধির সঙ্গে বিবাদ করে নিজেই নিজের পায়ে কুড়ুল মারো, মানে বিধাতাকে সমস্ত কিছু দোষ দিয়ে না করে, বা এখানে কি বলা হচ্ছে এটা কমা দিচ্ছি, বিধাতাকে সব দোষ না দিয়ে, বিধাতাকে দোষ না দিয়ে, তার মানে কি বলা হচ্ছে, আমরা যখনই কোনো কিছু খারাপ কাজের মধ্যে ফেঁসে যাই, এটা কিন্তু একদম সত্যি কথা, যখন কোনো কিছু খারাপ কাজের মধ্যে ফেঁসে যায় আমরা কি বলি যে এ ভগবান আমার ভাগ্যে এইটাই লিখেছিল, আমার সাথে ভালো কিছু হতেই পারে না, আমার ভাগ্যে চিরকাল ঈশ্বর খারাপ জিনিসই লিখে গেছে, যখনই একটু ভালো কিছু পাচ্ছি তার মাঝখানে আবার খারাপ চলে আসছে, ঈশ্বর আমার মাথার মধ্যে খারাপ জিনিস ঢুকিয়ে ঢুকিয়ে গেছে।
এই যে বিষয়টাকে বলা হচ্ছে, এই বিষয়টা কিন্তু নয়। এটা তুমি বাদ দাও। সব সময় বিধাতাকে দোষ দিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না। দোহাই তবে এই কার্যটা যত পারো শীঘ্র সারো। এই কার্যটা বলতে কোন কার্যের কথা বলা হয়েছে? দোহাই তবে এই কার্যটা বলতে নিজের ছত্রছায়াকে মস্ত করা, নিজের জীবনকে পরের উদ্দেশ্যে দান করা বা ছত্রছায়াকে মস্ত করা। ঠিক আছে, ওটাই বলা হচ্ছে যে নিজের জীবনকে তুমি দান করো, নিজের ছত্রছায়াকে তোমরা মস্ত করো, সে কথা বলা হচ্ছে। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। খুব খানিকটা কেঁদে কেটে, হয়তো তুমি প্রচন্ড কষ্ট পেয়েছো, কোনো খারাপ জিনিস তোমার সঙ্গে হয়েছে, তুমি খুব পরিশ্রম করছো, তুমি দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়াশোনা করে নিচ্ছ, মানে নাওয়া খাওয়া ছেড়ে, যেটাকে বলে যে আমাকে ভালো কিছু অ্যাচিভ করতেই হবে। এত কিছু করার পর তোমার এক্সপেকটেশন থাকছে হয়তো 95% আপ, কিন্তু তুমি পেরে উঠলে না। তোমার ওই নাম্বারের কাঁটা হয়তো 89%-এ গিয়ে আটকে গেল, 90%ও ক্রস করলো না। ওই যে একটা পার্সেন্টেজ আর ক্রস করলো না, সেটা তুমি কোনোভাবেই রিকভার করতে পারলে না। তাই জন্য তোমার মনের মধ্যে প্রচন্ড কষ্ট হবে, প্রচন্ড রকমের আঘাত পাবে। কিন্তু সেই আঘাতে ভেবো না যে যেমন করে অন্যান্য স্টুডেন্টরা এরকম করে থাকে যে রেজাল্ট খারাপ হয়েছে সুইসাইড, মানে এরকম খারাপ কাজ ভাবে কেন তারা? তাদেরকে আবারও চেষ্টা করতে হবে। জীবনের তো এটাই নিয়ম যে বারবার তুমি উঠবে পড়বে উঠবে পড়বে। তাহলে যখন তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, হোঁচট খেয়ে পড়ে গেছি মানেই আমার মৃত্যু কাম্য, সেটা না ভেবে তোমাকে, হ্যাঁ কষ্ট পেয়েছো কিছুটা কেঁদে নাও। লেখক তাই বলছেন, কবি তাই বলছেন যে একটু কেঁদে নাও, কেঁদে নিলে মানে হৃদয়ের বেদনাটা হালকা হয়, হৃদয় বেদনা হালকা হয়, তাই তো? কাঁদলে, তাহলে কেঁদে নাও, অশ্রু ঢালো ঘরা ঘরা। ঘরা মানে হচ্ছে পাত্র, ঘরা এক প্রকার পাত্র। সেখানে বলা হচ্ছে যে তোমরা অশ্রু ঢেলে নাও ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। এবার তুমি মনের সঙ্গে, তোমার মন যেটা চাইছে সেই মনের সঙ্গে তুমি একটা বোঝাপড়া করে নাও, যে মনকে বোঝাও, মনকে বোঝাও। কি বোঝাবে এবার মনকে? তাহার পরে ওই যে সেম জিনিস, যে ভালো মন্দ সবকিছুকে মিলিয়েই সত্য বাস্তব, সেটাই বোঝাবে। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। যে তারপরে তোমার ওই আঁধার ঘরে মানে অন্ধকার জীবনের মধ্যে, তোমার জীবনের মধ্যে অন্ধকারের ছায়া নেমে এসেছিল, তুমি ভাবছিলে যে আমার দ্বারা কিছু হলো না, আমি যে এত পরিশ্রম করলাম আমি কিচ্ছু ফল আনতে পারলাম না, আমি বাবা মার নজরে ছোট হয়ে গেলাম, আমি সমাজের নজরে ছোট হয়ে থাকলাম, এইরকম অন্ধকারাচ্ছন্ন নিজের জীবনকে করে তুলেছিলে তুমি। কিন্তু সেটাকে তুমি ভুলে যাও, বাদ দাও, মনকে বোঝাও যে না, যে যেটা হয়েছে সেটা হয়েছে, এর পরবর্তী ধাপে আরো ভালো কিছু হবে। মনকে বুঝিয়ে মনের সাথে একটু বোঝাপড়া করে নাও, করে নিয়ে একটা প্রদীপ জ্বালো। প্রদীপ জেলে হলো এরকম, যখন একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘরের মধ্যে এক টুকরো প্রদীপ জ্বালো, সেই প্রদীপ কি করবে? তোমার সমস্ত ভাবনা চিন্তাটাকে আলোকিত করে দেবে। ভুলে যা ভাই, এই লাইনটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যে ভুলে যা ভাই কতটুকুন কার সঙ্গে তফাৎ হয়েছে সেটা ভুলে যা। এই যে ধরো কেউ একজন 100%, 100% তো হবে না, ধরো কেউ একজন 90% অ্যাচিভ করেছে, 99% অ্যাচিভ করেছে, তুমি সেরকম কিছুই করতে পারোনি, তাহলে তার সঙ্গে তোমার কতটা তফাৎ হলো সেই সমস্ত কিছু তুমি ভুলে যাও। হতে হবে না তোমাকে ওর মতো, হতে হবে না তোমাকে ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, তুমি ফিফথ হও, তুমি 10th হও, ঠিক আছে তাই হও। তুমি না তাও 1 থেকে 10-এর মধ্যেও আসি না ম্যাম, আমি একটু মিডিয়াম স্টুডেন্ট, মাঝারি ক্যাটাগরির, তাই থাকো না, কিন্তু নিজেকে আপগ্রেড করতে থাকো। আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলি, আর সেই কথাই হয়তো কবিও কোথাও না কোথাও বলেছেন, যে তোমাকে অন্যের মতো হতে হবে না, অন্যের মতো নয়, অন্যের সঙ্গে তুলনা করে
তার মতো হতে হবে না তোমাকে। তার মতো হতে হবে না, নিজেকে বড় করে তোলো। অর্থাৎ তুমি তোমার কাছে তুমি হয়তো তুমি এমনিতে 60% নম্বর পাও, তুমি চেষ্টা করো সেই 60%টাকে কি করে 70%-এ নিয়ে যাওয়া যায়, কি করে 80%-এ নিয়ে যাওয়া যায়। তার বেশি আমার হয়তো আর আয়ত্তের মধ্যে নেই, ঠিক আছে, নিয়ে যেতে হবে না। যতটা তোমার আয়ত্তের মধ্যে আছে তুমি সেটাকে চেষ্টা করো। সেটুকুই বলা হচ্ছে যে কারোর সঙ্গে তোমাকে তুলনায় যেতে হবে না, তোমার মন তুমি নিজে যতটা পারবে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখে কাজ করো। আবারও শেষে তিনি বলেছেন যে মন রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই মনকে আবারও ভালো করে বোঝাও, এই মনের মধ্যেই তো সমস্ত কিছু, মনকে নিয়েই তো যত ঝামেলা, মন যা বলবে তাই তো করতে হবে। তো সেই জন্যই বলা হচ্ছে যে মনকে ভালো মন্দ সমস্ত কিছুটা বোঝাও, বুঝিয়ে এই সত্যকে সহজভাবে নাও। ঠিক আছে, আশা করছি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো, তাই তো? বোঝা হয়েছে তো? এর পরবর্তী কবিতাটায় এবার আমরা আসবো, আগে একটু ভালো করে এটাকে দেখে নাও। এবার আমরা নেক্সট আসবো যে কবিতায়, সেটা হচ্ছে যে সবুজ জামা, তাই তো? তাই তো ছিল, এই ভুলে গেলাম, সবুজ জামা। তো সবুজ জামা কবিতার কবি হচ্ছেন যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে দু এক কথা জেনে নিই। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি। তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি, চারপাশের মানুষজন, নানান জীবন সংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে। এই জায়গাটা কেন দাগ দিলাম, কারণ আমাদের কবিতাটা বোঝার ক্ষেত্রেও এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তার কাব্যগ্রন্থের মধ্যে কি আছে, প্রকৃতি আছে, আর আমাদের দেখো নামটাও কেমন আছে, সবুজ জামা। কারা সবুজ জামা পরে? গাছেরা সবুজ জামা পরে। তাহলে এই যে গাছ গাছালি, এই যে সবুজ প্রকৃতি, তার কথা এখানে বর্ণনা করা হবে। তাই প্রকৃতি, চারপাশের মানুষজন, নানান জীবন সংগ্রাম আর পরিস্থিতি, এগুলো রূপায়িত হয়েছে। গ্রহচ্যুত রানুর জন্য লক্ষিন্দর, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষজনের মুখ, ভিয়েতনাম, ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া, জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ। এখান থেকে এখানে তার প্রধান কাব্যগ্রন্থগুলির নাম আছে। আচ্ছা, তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদও করেছেন। কাব্যগ্রন্থের অনুবাদ মানে কি, যে কোনো একটা অন্য ভাষার যে কাব্যগ্রন্থ হয় সেগুলোর অনুবাদ, ঠিক আছে, করেছেন। এবার আমাদের যে কবিতাটা সেটা নেওয়া হয়েছে হচ্ছে উলু খড়ের কবিতা বলে একটা কাব্যগ্রন্থ থেকে। উলু খড়ের কবিতা, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে, ঠিক আছে। এবার আছে সবুজ জামাতে। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাই বাবুরও একটা সবুজ জামা চাই। এই যে গাছেদেরকে দেখো, গাছেরা কেমন সবুজ সুন্দর জামা পরে থাকে। আমাদের তোতাই বাবু একটা ক্যারেক্টার, একটা বাচ্চা ছেলে, তার ক্যারেক্টার কবি এখানে সৃষ্টি করেছেন, তার এরকম একটা ক্যারেক্টারকে, যার কিনা সবুজ জামা চাই। তাহলে এখানে তোতাই একটা ক্যারেক্টার, বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলে তোতাইয়ের দরকার একটা সবুজ জামা, চাই তো। কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি, গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? এটা কে জিজ্ঞেস করছে? এটা বড়রা জিজ্ঞেস করছে। তথাকথিত আমাদের ক্ষেত্রে আমরা যাদেরকে বলে থাকি যে বড়রা, ডার্ক কালার নেই তো, এই যে এখান থেকে এই অবধি বলছেন কারা, যারা বয়সে বড়, যারা গুরুজন, তারা বলছেন। গুরুজনদের বক্তব্য, এটা লিখে দিচ্ছি। তাহলে গুরুজনদের বক্তব্য এটা হচ্ছে যে তুই তো এখন অনেক ছোট, তুই তো অ আ ক খ শিখবি, তুই তো, তার মানে অ আ ক খ শেখা মানে কি, অ আ ক খ শেখা মানে প্রাথমিক জ্ঞান, একটা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক
শিক্ষা গ্রহণ লিখে দিচ্ছি, প্রাথমিক শিক্ষা গ্রহণ করবি, স্কুলে যাবি, স্কুলে যাওয়া, প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, এগুলো গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে, আমরা সেই ছোটবেলাতেও রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম বোধহয়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাহলে যে কোনো একটা গাছকে দেখো, গাছেদের কি দুটো পা মনে হয়? গাছের যেন একটাই পা। এই যে ছেলেটা দুটো পা দিয়ে দাঁড়িয়ে আছে, গাছেরা একটা পায়ে দাঁড়িয়ে আছে। তাহলে এটা যেন একটা রূপক হিসেবে বড়দের দ্বারা অর্থাৎ গুরুজনদের দ্বারা এটা বলা হচ্ছে যে একটা ছেলে কিভাবে করবে, মানে কোনো একটা জিনিসকে, কোনো একটা বিষয়কে কিভাবে গ্রহণ করবে। যে গাছেরা যেমন করে এক পায়ে দাঁড়িয়ে থাকে, যেমন করে তাদের তাদের একটা ছন্নছাড়া ভাব, তারা যেন এক পায়ে সমস্ত কিছুকে ভার গ্রহণ করে দাঁড়িয়ে আছে, তার সমস্ত শরীরের ভার। আমরা যদি একটা পা তুলে দাঁড়িয়ে যাই, ধরো আমাদের দুটো পায়েতে আমরা তো দাঁড়িয়ে থাকি এরকম, দুটো পায়ের মধ্যে একটা পাকে যদি তুলে দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা কি ঠিকঠাক ব্যালেন্স পাবো? আমরা তো পাবো না। মানুষ তো এক পায়ে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তো? ঠিক সেই রকমই এক পায়ে দাঁড়ানোর মতো ব্যালেন্স করতে গেলে তোমাকে সেই রকম বড় হতে হবে, সেই রকম মানে তোমার শরীরের ক্ষমতা অর্জন করতে হবে, সেই স্কিল, সেই দক্ষতা অর্জন করতে হবে যে তুমি এক পায়ে তোমার সমস্ত শরীরটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকার দক্ষতা, এক পায়ে দাঁড়ানোর দক্ষতা অর্জন করতে হবে। তোমাকে এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু তুমি তখন ছোট, তুমি তো স্কুলে যাবে, তুমি প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে, অ আ ক খ শিখবে। তাহলে গাছেরা যেমন করে এক পায়ে দাঁড়িয়ে আছে, সে যেমন সমস্ত ভারকে এক পায়ের মধ্যে মানে স্থায়ী করে দাঁড়িয়ে রয়েছে, সেই রকম দক্ষতা তুমি কোথা থেকে পাবে বাবা? তো তাইকে তখন গুরুজনরা বলছেন যে তুমি তো ছোট, তোমার তো সেরকম করলে চলবে না। তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? এই যে গাছেরা, তাদের যে সমস্ত সবুজ জামা গায়ে দিয়ে আছে, সেই জামা তুই কেন গায়ে দিতে চাইছিস? এবার এখানের মধ্যে এবার একটা একটা গল্পকে বোঝার চেষ্টা করো, যে এটুকু তো গেল, আসলে কি হচ্ছে। আসলে একটা গাছ, গাছ মানেই তার এই সবুজত্ব দিয়ে আমাদের পুরো সমাজকে বাঁচিয়ে রেখেছে। যেমন ভাবে একটু আগেই আমরা বোঝাপড়া কবিতায় কি পড়লাম, যে লেখক শেষমেশ বললেন, মানে কবি শেষমেশ বললেন যে সকলের তরে সকলে আমরা নয়, এরকম বলতে বলতে শেষে এসে বললেন যে নিজের ছায়াকে আরো বিস্তৃত করো, নিজের ছত্র ছায়ার মধ্যে মানুষকে রাখো। ছায়া কারা দান করে? গাছেরা দান করে। কিভাবে? যদি একটা বড় এরকম বৃক্ষ জাতীয় গাছ থাকে, তার ছায়ার মধ্যে অনেক মানুষ এসে একটু গরমে রোদ থেকে বাঁচতে পারে, শান্তির আশ্রয় পায়। তাহলে সেই রকম ভাবেই গাছ কি করে? গাছ সব সময় আমাদেরকে দান করতে থাকে, কিছু না কিছু দিতেই থাকে। গাছ তার নিজের জীবনটাকে আস্তে আস্তে করে যখন গড়ে তোলে, সে এক পায়ে দাঁড়িয়ে সমস্ত ভারটাকে বহন করে থাকে, আর তার এই সবুজত্ব দিয়ে, তার এই সবুজ জামা দিয়ে গোটা প্রকৃতিকে নির্মল বাতাস প্রদান করে, সুন্দর অক্সিজেন প্রদান করে, যেটা আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। গাছ আমাদেরকে ফল ফুল প্রদান করে, গাছ আমাদেরকে কাঠ প্রদান করে, গাছ আমাদেরকে যে ফল প্রদান করে সেটা যেমন আমরা খাচ্ছি, তেমন পাখি, পশু পাখি যারা যারা সেটা গ্রহণ করতে পারবে, সেরকম তারা গ্রহণ করছে, গ্রহণ করে তারা বাঁচছে। তাদের জন্য সমস্ত প্রাকৃতিক সিস্টেমটা যেন এইভাবে চেন ওয়াইজ যে সিস্টেম, সেটা সমস্তটাই কোথাও না কোথাও গিয়ে আটকে রয়েছে এই গাছেদের ওপর। তাহলে গাছ কি করছে? গাছ আমাদেরকে শুধুমাত্র এই গাছের ছত্রছায়া দান করছে না, গাছের এই সবুজ জামা আমাদের গোটা প্রকৃতির, মানে প্রকৃতিকে যেন আচ্ছন্ন করে আছে, সমস্ত কিছু আমাদেরকে দান করছে। তাহলে ওই ছোট্ট তোতাই অত কিছু বোঝে না, কিন্তু ওর বাচ্চা মনেতে মনে হয়েছে, বাহ, গাছটা তো বেশ সবুজ জামা পরে আছে, আমারও এরকম সবুজ জামা চাই। যারা বুঝছে তারা ভাবছে যে তুমি ছোট, তোমাকে এখন শিক্ষা গ্রহণ করতে হবে, তোমাকে স্বার্থপর হতে হবে। এটাও একটা কথা বটে, যেটা আমরা একটু আগে দেখলাম বোঝাপড়াতেও, সেই একই সূত্র টেনে আমি এখানেও বলি যে বোঝাপড়ার ক্ষেত্রে যেমন দেখেছি, তেমনই একটা ছোট্ট ছেলে, সে যখন বড় হচ্ছে, তাকে নিজেকে বুঝতে হবে নিজের স্বার্থের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, আর সেই ভালো মন্দ বুঝে শুনে তাকে বড় হতে হবে। বড় হতে হতে একটা সময়ে গিয়ে তাকে কি করতে হবে, যে নিজের অর্থ উপার্জন, নিজের পরিবারকে বাঁচানোর জন্য যা চেষ্টা সেটা করতে হবে। তারপরে যেটা উদ্বৃত্ত, যেটা এক্সট্রা, সেই এক্সট্রা জিনিস দিয়ে তুমি মানুষকে সাহায্য করতে পারবে। তাহলে তুমি তখন ছোট,
তোমার তো ওই ধাপ অবধি যেতে, গাছেদের মতো এক পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করতে তোমার অনেক সময় লাগবে বাবা। তুমি তো এখন বাছাধন, তুমি এখন কেন চাইছো যে এরকম গাছেদের মতো সবুজ জামা পরতে? সে কথাই যেন বড়রা একটা ছলে বলে কৌশলে বুঝিয়ে দিলেন। তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না, তোতাই এর ইচ্ছা নেই, তোতাই বাচ্চা ছেলে। যেমন তোমাদেরকেও যদি এখন পড়াশোনা করতে বলা হয়, পড়াশোনা করার মন কি বাচ্চাদের থাকে? তাহলে বাচ্চাদের পড়তে ভালো লাগে না, বাচ্চাদের পড়তে ভালো লাগে না। তো তাই তাহলে কি করছে সে? নিজের নিজের তো পড়তে ভালো লাগছেই না, উপরন্তু ধরো তার অত ইচ্ছাও করছে না যে কোনো এরকম পড়াশোনার মাঝে থাকা, স্কুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তার ঠিক খুব একটা যেন ইচ্ছা নেই। আর এই অনিচ্ছাটাই যেন তাকে আরো বেশি গভীর করে দিচ্ছে এই হিসেবে যে সে গাছের মতো হতে চায় সেই হিসেবে। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা, সেটা তো একটা খেলা। সে ভাবছে কি যে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো একটা খেলার মতো। যেমন ধরো আমরা কোনো একটা খেলা খেলছি যে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, কে কতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। আমি হয়তো একটা পা তুলে এরকম করে দাঁড়িয়ে আছি, কিন্তু টলে যাচ্ছি কিন্তু তার সত্ত্বেও আবার সোজা হয়ে যাচ্ছি। মানে কোনো না কোনো ভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকার যে একটা মজা, সেটা খেলা। কিংবা ধরো যখন আমরা মেয়েরা কিতকিত খেলি, যদিও ছেলেরা চু কিতকিত এগুলো খেলে না, মেয়েরা কিতকিত খেলি আমরা। তো যখন এই কিতকিত খেলা হয় তখন আমরা কি করি, একটা পাকে তুলে নিয়ে তারপরে লাফিয়ে লাফিয়ে কিতকিত কিতকিত করতে করতে লাফিয়ে লাফিয়ে যাই, তাই তো? তাহলে সেটাও একটা খেলা, যে কতক্ষণ ধরে সেটা জমে থাকছে, তাই না? তাহলে যেমন ভাবে চুকিতকিত খেলার মধ্যে একটা বেশ ব্যাপার আছে যে হ্যাঁ এক পায়ে দাঁড়িয়ে কে কতক্ষণ থাকতে পারে, কে কতটা ঘর ঘুরে আসতে পারে, সেই রকম মজার মতো সেটা তো একটা খেলা, এক পায়ে দাঁড়িয়ে থাকা। তোতাই কি সেটা বুঝতে পারছে যে এক পায়ে দাঁড়িয়ে থাকা মানে কতটা দায়ভার নেওয়া, কতটা দায়িত্ব নেওয়া, কতটা তাকে বড় হতে হবে, কতটা বড় হলে সে গাছের মতো এত কিছু দান করতে পারবে, এতটা মহান হতে পারবে? তাহলে গাছেদের মতো মহান হওয়া, তার মতো দান করা, সেটা একটা বলা হচ্ছে গাছেদের মতো মহান দানি, দাতা লিখে দিচ্ছি, দানিটা কেমন লাগছে, দাতা হওয়া যে সহজ নয়, তা ছোট্ট তাতাই বুঝতে পারছে না। ঠিক আছে, গাছেদের মতো মহান দাতা তুমি যে হতে পারবে না, সেটা ছোট্ট দাতাই বুঝে উঠতে পারছে না, এবং সে সেই জন্যই বারবার বলছে যে সেগুলো তো একটা খেলা মাত্র। এবার তারপরের লাইনটা দেখো, একটা অদ্ভুত লাইন আছে কেমন, যে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। দাদুর কথা হঠাৎ করে এলো কেন? এটা একটা অদ্ভুত লাগছে না? যে বেশ তো ছিল যে হ্যাঁ তার স্কুল যাওয়া, কিংবা হয়তো গাছের মতো জামা পরতে চাওয়া, তার এক এক পায়ে দাঁড়িয়ে থাকা ইত্যাদি, এখানে হঠাৎ করে দাদুর কথা এলো কেন? দাদু কেমন চশমা ছাড়া চোখে দেখে না? দাদু অর্থাৎ বৃদ্ধ মানুষ, যারা যারা বয়স্ক, তারা যেমন করে চশমা ছাড়া চোখে দেখতে পায় না, তাদের চশমাটা রাখলে তারা যতটা স্বচ্ছ দেখতে পায়, চশমাটাকে খুলে দিলে তাদের কাছে সবকিছু আবছা হয়ে যায়, তাই তো? আমাদের সমাজের গুরুজনরাও যেন তেমনই, অন্তত তোতাইয়ের চোখে। তোতাইয়ের চোখে কিরকম, যে গুরুজনরা বুঝি এইরকমই, যে চশমা দিয়ে সমাজটাকে দেখে, অর্থাৎ নিজের একটা বস্তু। চশমাটা কি? চশমাটা আমার নিজের একটা বস্তু, যেটা দিয়ে আমি দেখছি কোনো জিনিসকে স্বচ্ছভাবে। কিন্তু তোতাই কি করছে? সে চশমা ছাড়া সমাজটাকে দেখছে, অর্থাৎ কোনো বেড়া জাল ছাড়া, কোনো চোখের সামনের এই যে একটা আবরণ, একটা আস্তরণ, যাই বলি না কেন, একটা পর্দা, সেটাকে ছাড়া দেখছে। কিভাবে দেখছে? সে দেখছে এইভাবে, যে হয়তো কখনো গাছেদের মতো আমি হতে পারবো, গাছেদের যেমন জামা আমি পরতে পারবো। তার মানে তার মধ্যে ওই স্বার্থান্বেষী ভাবটা নেই। সে তো স্বার্থ বোঝে না, সে গাছের মতো হতে চাইছে, সে দানি হতে চাইছে, সে সমাজের হতে চাইছে, সে মহান হতে চাইছে, সবার জন্য নিজেকে বিলিয়ে দিতে চাইছে। তার ছোট্ট মন সেটা চাইছে। সে কিছু অত সমাজ সংসার বুঝুক বা না বুঝুক, তার মন সেটা চাইছে।
ছোট্ট তোতাইয়ের দ্বারা কবি হয়তো আমাদেরকে সেটাই বোঝাচ্ছেন যে যাদের মধ্যে এখনো অবধি সেই স্বার্থের চেতনাটা জেগে ওঠেনি তারা হয়তো খালি চোখেই সমাজটাকে দেখতে পায়, কিন্তু যারা বৃদ্ধ বয়স্ক, যাদের একটা সময় হয়েছে, তারা কি করছেন যে সমাজটাকে নিজের মতন করে চশমা দিয়ে দেখার চেষ্টা করছেন, সে কথাই এখানে বলা হলো। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে। তোতাইয়া কিন্তু একটা সবুজ জামা চাই। একটা সবুজ জামা যদি সে পায় তবেই তো তার ডালে এসে প্রজাপতি বসবে। আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের। তাহলে নিজের যখন লাল নীল ফুল নেমে আসবে, তার মানে কি বলা হচ্ছে এখানে, যে তোতাই যখন একটা সবুজ জামা পাবে, অর্থাৎ সে যখন একটা প্রকৃত দাতা হয়ে উঠবে, সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেবে, তবেই তো তার ডালে প্রজাপতি বসবে। প্রজাপতির মতো সুন্দর একটা প্রাণীর যেমন আগমন হয় ফুলের ওপর কিংবা গাছের ওপর, গাছের মধ্যে যেমন এসে প্রজাপতিরা বসে, ঠিক সেই রকম ভাবেই কোনো না কোনো ভালো সুস্থ মনের মানুষ, তাদের সঙ্গে আলাপ হবে, ভালো মানুষের সাথে আলাপ, তাদের সাথে জীবন কাটানো মানে সৌন্দর্যে ভরপুর একটা জীবন। তার উপর তার গায়ের ওপর নেমে আসবে একটা দুটো করে ফুল। ফুল নেমে আসা মানে কি, ফুলও তো সৌন্দর্যের প্রতীক। আর সেই ফুল সেটা হতে পারে লাল নীল যে কোনো রঙের। তাহলে যে কোনো জাতি বর্ণ ধর্ম যাই বলি না কেন, সমস্ত কিছু নির্বিশেষে হয়তো মানুষেরা তার ছত্রছায়ায় আসবে। ঠিক, তাহলে একটা মানুষ যদি নিজের ছায়াটাকে বড় করতে পারে, যেমন করে তার ছত্রছায়ায় হাজারো মানুষ এসে স্থান পেতে পারে, ঠিক সেই রকমই যেন তোতাই বড় হতে চায়, সবুজ জামা চায়, গাছের মতো সবুজ জামা চায়, যার ডালেতে প্রজাপতি বসবে, যার মধ্যে ফুল আসবে, সমস্তটাই তার একান্ত নিজের হয়ে থাকবে, কারোর দ্বারা কেউ দিয়েছে কোনো দান সেই রকম নয়, তার নিজের ভালোবাসার দ্বারা প্রকৃতিকে সে ভরিয়ে তুলবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি যে তোতাই একজন প্রকৃত মানুষ রূপে প্রকৃতিতে বিরাজ করলে বহু মানুষ তার আশ্রয়ে এসে স্থান গ্রহণ করবে। ঠিক আছে, হলো, বোঝা গেল। এবার নেক্সট আসবো পরের কবিতা। কি ছিল কবিতাটা, একটি চড়ুই পাখি। একটি চড়ুই পাখি কবিতার কবি হচ্ছেন তারাপদ রায়। তিনি বিশিষ্ট কবি ও রস রচনাকার। কথ্যভঙ্গি ও পরিহাস মিশ্রিত কাব্য ভাষায় তিনি স্বাতন্ত্র্য অর্জন করেছেন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার প্রতিমা, নীল দিগন্তে এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদবাবু, দারিদ্র রেখা, জলের মতো কবিতা। বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ডোডো তাতাই তার সৃষ্টি। এখানে যদি তোমাদের একটা প্রশ্ন আসে যে তাতাই চরিত্র কার সৃষ্টি, এটা কিন্তু ওই সবুজ জামার তোতাইয়ের সাথে গুলিয়ে ফেলো না। তাতাই চরিত্র তারাপদ রায়ের সৃষ্টি, আর তোতাই যেটা সেটা আমরা একটু আগেই পড়লাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতায়, তাই তো। তোতাইকে কোথায় পেলাম, আমরা সবুজ জামা কবিতায় পেলাম, যেটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা তোতাই। এবার নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে তাতাই চরিত্র, এটা আমরা তারাপদ রায়ের সৃষ্ট দেখলাম। ঠিক আছে, এবার আসবো আবারও কবিতার মধ্যে, যেখানে একটি চড়ুই পাখির কথা বলা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি প্রথমেই, যে একটি চড়ুই পাখি বিষয়টা অনেকটাই তোমাদেরকে এরকম ভাবে বলা হচ্ছে যে
যেন কবির একাকিত্বের প্রতীক হিসেবে একটা চড়ুই পাখিকে দেখানো হয়েছে গোটা কবিতা জুড়ে। তোমরা পড়েছো, তোমরা হয়তো জানো। যারা বুঝতে পারোনি বা বুঝে উঠতে পারোনি সঠিক রূপে কবিতাটা যে কি জন্য কি বলছেন কবি, তাহলে তাদের জন্য আবারও সুন্দর করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো মূল পাঠ্যে আসা যাক। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। একটা চতুর, চালাক চতুর আমরা কথাই বলি না, যে চালাক, অতি চালাক যেটা, সে হচ্ছে চতুর। তাহলে চালাক লিখছি, যে চালাক একটা চড়ুই পাখি আছে যে ঘুরে ফিরে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে সে এসে কোথায় থাকে, আমার ঘরেই বাসা বাঁধে। কবি যেখানে থাকে সেই ঘরেতে এসেই বাসা বাঁধছে। আজব তো, তুই সব জায়গায় থাকিস, যেখানে খুশি সেখানে থাক, আমার ঘরে এসে তোকে বাসা বাঁধতে কে বলেছে? কিন্তু চড়ুই পাখি শুনবে কেন? সে তার ঘরেতে এসেই বাসা বাঁধছে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। অর্থাৎ যেমন করে প্রকৃতির মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসে, অর্থাৎ সারাদিন আলোর পরে যেমন করে একটু একটু করে আলো স্তিমিত হয়ে যায় আর হঠাৎ করেই সন্ধ্যাটা জেগে ওঠে, ঠিক সেই রকম ভাবেই আমাদের এতেও মানে চড়ুই পাখিও, সেও তার জীবনের যা কিছু সেটাকে, সন্ধ্যাটাকে যেন নিয়ে আসছে আমাদের সাথে। এবার তুমি বলবে যে ম্যাম সন্ধ্যাটাকে কেন? সন্ধ্যা একটা শান্ত স্নিগ্ধ সময়। ভাবো তো, গোটা ইয়ের মধ্যে একেবারে তুমি যদি ভাবো যে গোটা দিনের মধ্যে একটা একমাত্র শান্ত স্নিগ্ধ সময় কিন্তু এই সন্ধ্যার সময়টা সব থেকে বেশি করে। কারণ এই সময়ই আস্তে আস্তে সূর্যের প্রখর তাপটা কমতে থাকে, হালকা হালকা মৃদুমন্দ বাতাস বইছে, একটু একটু করে মানে সন্ধ্যার গাঢ়ত্ব, অন্ধকারের গাঢ়ত্ব আস্তে আস্তে করে নেমে আসছে, একটু যেন চিল একটা মোমেন্ট মনে হচ্ছে। তো সেই রকমই সন্ধ্যা যেন একটা শান্ত স্নিগ্ধতা আমাদেরকে দেয়। আর এই চড়ুই পাখিও যেন তার ঠোঁটের মধ্যে দিয়ে, ঠোঁট নিয়ে যেন আমাদের কাছে উপস্থিত হচ্ছে সেই রকম একটা সন্ধ্যার আবহ নিয়ে, তার মিষ্টি মধুর আলাপ নিয়ে। কি বলছেন? এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান, ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান। সে কি করছে? এ বাড়ির খড়কুটো নিচ্ছে একটা বাড়ি থেকে, মানে এ বাড়ির বলতে এ বাড়ি ও বাড়ি আমরা কথাটা বলি না, যে এই বাড়ি থেকে ওই বাড়ি অব্দি এই এটা ওটা খালি চলাচল করেই চলেছে। তাহলে একটা বাড়ি থেকে সে খড়কুটো নিচ্ছে, যেগুলো হচ্ছে ধানের খড়ের কুটো, আর কোনো একটা বাড়ি থেকে ধান তুলছে। ছড়ায় শব্দের টুকরো, এই শব্দের টুকরো বলতে তার কিচিমিচি গান যেটা, সেটাকেই বলা হয়েছে। ঠিক আছে, মানে পাখির কলরব, পাখির কলরব। ঠিক আছে, পাখির কলরব যেমন হয় সেই রকমই বলা হয়েছে। ঘর জুড়ে কিচিমিচি গান, তার সেই পাখির কলরব শব্দের টুকরো ছড়ায়। যেমন করে শব্দের টুকরো ছড়ায় মানে আবার কি বলা হচ্ছে? এবং পাখির গান তো বলেই দিয়েছে, আবার শব্দের টুকরো মানে যেমন করে আমরা বলি না যে বাচ্চারা সম্পূর্ণ শব্দ ধরে বলে উঠতে পারে না। যেমন হয়তো তোমার আছে যে জ্যাঠামশাই, তাকে কি বলে? আমরা ছোট করে এমনিতেই বাচ্চাদেরকে শেখাই জেঠু। তো সে হয়তো জেঠুটাও বলে উঠতে পারে না, জেরু জেরু করে, তো ঠটাকে সে উচ্চারণ করতে পারে না, জেরু বলছে। কিংবা হয়তো এই যে ঠাকুরমা, ঠাকুরমা এতটা উচ্চারণ করতে পারছে না, বলছে ঠাম্মা, তাম্মি, এরকম করছে। তার মানে কি? তার শব্দের টুকরো, যেন পুরোপুরি শব্দটা নয়, শব্দটাকে টুকরো টুকরো করে কেটে দিলে যেমন হয়, ঠিক সেই রকম যেন শব্দের টুকরো নিয়ে বাচ্চারা কথা বলে। ঠিক সেই রকমই পাখিরা তো সম্পূর্ণ শব্দ, সম্পূর্ণ রূপে কিচিরমিচির গান সবসময় করে যায় না, কখনো কখনো দেখবে চড়ুই পাখি চুকচুক করে একটু ডাকে, মানে হঠাৎ হঠাৎ চড়ুই পাখি দেখলে এদিক ওদিক দেখবে একটা যেন কিচিরমিচির হালকা সুর, সারাক্ষণ ক্যাচার 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 এত করে না, অল্প স্বল্প একটু কিচিরমিচির করে, সেইগুলোকে শব্দের টুকরো বলা হচ্ছে। তাহলে এখানে এই টুকুটার মধ্যে আমরা কি বুঝলাম? যে কবি একাকী একটা ঘরে বসবাস করছেন, সেখানে একটা চড়ুই পাখি বারবার ঘুরে ফিরে আসে। সে কখনো তার ঠোঁটে ধান নিয়ে, কখনো তার খড়কুটো নিয়ে, নিজের মতন করে যা সংগ্রহের জিনিস সে সেটাকে নিয়ে কবির ঘরেতে এসে নিজের বাসা বাঁধে। ঠিক আছে, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানালা, দৌড়, টেবিলের ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। এটা হয়তো পাখিটা ভাবছে, অ্যাকচুয়ালি পাখি কি থোড়ি না ভাবছে, পাখি ভাবছে না, এটা কবি নিজেই ভাবছেন পাখির হয়ে,
এরকম তার মনে হচ্ছে। পাখির হয়ে কবি ভাবছেন কি, যে তার কৌতূহলী দুটো চোখ, এই পাখিটার কৌতূহলী দুটো চোখ কখনো কখনো যেন দেখছে কবিকে, দেখে কি ভাবছে, যে হয়তো ভাবে লোকটা চলে গেলে, তার মানে বাড়িতে একটাই মাত্র লোক থাকে। এখানেও তিনি নির্দিষ্ট করে দিলেন যে বাড়িতে একটি মাত্র লোক থাকে, এটা একেবারে নির্দিষ্ট করে বলে দিলেন। কারণ হচ্ছে লোকটা চলে গেলে এই ঘর দৌড়, এই ঘর দৌড় মানে দরজা, মানে ঘর জানালা দরজা, ঘর তো ঠিক আছে, দৌড় মানে হচ্ছে দরজা, সবকিছু, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা। বই খাতা কেন? কারণ কবি তো লেখক, তাই না? তিনি লেখালেখি করেন। কবির লেখালেখির সরঞ্জাম, সমস্ত কিছু, বই খাতা যাই হোক না কেন, সবকিছু তারই হবে, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। তাহলে যদি এই লোকটা চলে যায়, ঘরের মধ্যে থাকছে কারা? লোকটি অর্থাৎ কবি প্লাস এই চড়ুই, ঘরের মধ্যে থাকছে এরা দুজন, টু ঘর। এবার এখান থেকে যদি কবি চলে যায়, তাহলে থাকছে শুধুমাত্র চড়ুই, সেজন্য যা কিছু আছে সবকিছু চড়ুই পাবে, চড়ুইটা সেটা মনে করছে নিজে। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, ভাবটা যেন এই বাজে ঘরে আছে নিতান্ত মায়ার। কি বলছে? আবার কার্নিশে বসে, কার্নিশ কোনটা? কার্নিশ হচ্ছে যেটা আমাদের ছাদের যে বাড়ানো অংশগুলো থাকে, বা হয়তো কখনো হয় না যে রেলিং এর যে বাড়ানো অংশ, সেটাকে আমরা কার্নিশ বলে থাকি। তাহলে কোনো ছাদ, কোনো জানালা বা ইত্যাদির যে উপরের দিকের বাড়ানো অংশ, সেটাকে কার্নিশ বলা হয়। তাই কার্নিশের উপরে হয়তো পাখি বসে থাকছে এরকম করে, সে বসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য মজা করছে যেন সে তার চাহনির মধ্যে। ভাবটা যেন এই, তার ভাব যেন এইরকম ভাবে সে মজাটার চাহনিটা নিচ্ছে, যে এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার। এই যে বাজে একটা ঘর, সেই ঘরেতে নিতান্ত মায়ার জন্য পড়ে আছি। অর্থাৎ কবির প্রতি, কবির প্রতি মায়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে বলেই চড়ুই তার সঙ্গে রয়েছে। চড়ুই নিজে নিজে ভাবছে যে কবির প্রতি আমার মায়া হয়ে গেছে বলেই হয়তো আমি আছি, শরীর আমার তাই, মানে আমার শরীর হচ্ছে মায়ার শরীর, সেই জন্যেই আমি এই ভালোবাসা দেখিয়ে, মায়া মমতা দেখিয়ে, মানে দয়া করে, আমরা বলি না যে দয়া করে আমার সাথে রয়েছে, সেই রকম আর কি। যে ও ভাবছে যে আমি দয়া করে কবির সঙ্গে আছি, অ্যাকচুয়ালি ও ভাবছে না, কবিই ভাবছে অবশ্যই। মানে ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায়, পালেদের বসেদের বাড়ি। তাহলে সে তো চড়ুই পাখি, সে এর বাড়ি ওর বাড়ি যেখানে খুশি যেতে পারে। তাহলে এই যে পালেদের বসেদের বাড়ি, হয়তো তাদের বাড়িগুলো বড়, তারা চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় যেখানে খুশি সেখানে ঘুরে ফিরতে পারে। পালেদের বসেদের বাড়িতে হয়তো সেখানে গেলে সে আরো স্বাচ্ছন্দ্য পাবে, আরো সুখ পাবে। তাহলে আমরা লিখতে পারি যে হয়তো সেখানে গেলে আরো সুখ, স্বাচ্ছন্দ্য পাবে পাখিটি। তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। রাত্রির নির্জন ঘরে, নির্জন মানে কি? জনহীন, কোনো লোক নেই যেখানে, সেখানে কে আছে? আমি আর চড়ুই দুজন মিলেই শুধু আছি। তার মানে কবি আবারও বললেন যে তিনি যেখানে থাকেন সেটা সম্পূর্ণভাবে তার একার ঘর, একাকী তিনি থাকছেন। সেখানে একটা চড়ুই পাখি মাঝে মধ্যে আসে তার বাসা বানানোর সরঞ্জাম নিয়ে, কখনো ওই যে খড়কুটো নিয়ে, কখনো কোনো ধান নিয়ে সে আসে।
কিন্তু যেন কখনো কখনো আবার ভাবে যে এই লোকটা যদি এখান থেকে চলে যায় তাহলে বুঝি এই ঘর দৌড়, চলে যায় মানে অ্যাকচুয়ালি মারা যায় সেই রকমও বলতে পারো, যে হয়তো যদি এই লোকটা মারা যায় এই ঘরেতে যা কিছু আছে সবকিছু আমার হয়ে যাবে, অর্থাৎ চড়ুই পাখি সবকিছু পাবে। তার যেন সেই বংশানুক্রমিক ধারায় সম্পত্তি পাওয়ার ব্যাপারের মতো হয়ে যাচ্ছে, যে লোকটা যদি মরে যায় তাহলে এর বংশের যা কিছু আছে সেগুলো আমি পাবো, কারণ এর তো আর কেউ নেই, আমি একমাত্র চড়ুই যে দয়া করে তার কাছে পড়ে আছি। পরের ধাপে আমরা সেটাই দেখলাম, সে হয়তো কার্নিশে বসে এমন একটা ভাব নিয়ে থাকে, আমি দয়া করে এর কাছে পড়ে আছি, না হলে একে তো কেউ পাত্তাও দেয় না, এ তো একা একাই বইপত্র নিয়ে খালি বসে থাকে, আমি একমাত্র চড়ুই যে মাঝে মধ্যে আসি, মানে সবসময় আসি কিন্তু মাঝে মধ্যে তার কাছে তার সাথে গল্প করি, থাকি, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সেই জন্য বলা হচ্ছে এরকম কথা। আর কি বলছে যে এতটুকু দয়া করে সে আমার কাছে, তাই কবি যেন নিজেই এগুলো ভাবছেন যে পাখিটা বোধহয় এতটুকু দয়া করেই আমার কাছে থাকে, না হলে পালেদের সেনেদের বাড়ি বসেদের বাড়ি যেখানে হোক চলে যেতে পারতো, সে হয়তো আরো সুখে স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে পারতো, কিন্তু আমার এই ছোট্ট ঘরেতে সে আমাকেই সঙ্গী করে থেকে গেছে, যেটা নির্জন ঘর, যেখানে আর কারোর আনাগোনা নেই, সেই নির্জনতাকে সঙ্গী করে সারা রাত্রি জুড়ে আছে কে? কবি আছেন এবং চড়ুই আছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আজকের আমাদের 3টি কবিতা, এবং এটার সাথে সাথেই আমাদের সমস্ত কবিতার পার্ট শেষ হয়ে গেল। আমাদের থাকলো শুধুমাত্র গল্পগুলো আমাদের যেহেতু খুব দ্রুতই তোমাদের শেষ করতে হবে, আর একটা ক্লাসের মাধ্যমেই আমরা সেই সমস্তটাকে শেষ করে দেব। ঠিক আছে, তো তোমরা, আমি একটা জিনিস বলে রাখি যে এই কবিতাগুলো যেভাবে পড়ালাম তার সাথে সাথে অবশ্যই তোমাদেরকে তোমাদের যেগুলো টেক্সটের অনুশীলনী প্রশ্ন আছে সেইগুলোই করতে হবে। তো সামারি হিসেবে কি বলতে পারি? প্রথমত, বোঝাপড়াতে আমরা কি বুঝলাম? আগে আমি 3টের নাম লিখ। বোঝাপড়া, সবুজ জামা, একটি চড়ুই পাখি। একটি চড়ুই পাখি। এবার এই 3টের মধ্যে আমরা যেটা জেনেছি, বোঝাপড়াতে কি জেনেছি? বোঝাপড়াতে এটাই জেনেছি যে আমাদের মনকে বোঝাতে হবে যে এই পৃথিবীর ভালো মন্দ সবকিছু নিয়েই আমাদের জীবন, তাহলে ভালো মন্দ নিয়েই জীবন, এই সত্যকে গ্রহণ করতে হবে। ঠিক, দেন বলা হলো সবুজ জামা। সবুজ জামাতে কি বলা হলো? যে একজন বাচ্চা যে চাইছে গাছেদের মতো সবুজ জামা পরতে, কিন্তু তাদের বড়রা তাকে আটকাচ্ছে, তারা জানাচ্ছেন যে গাছের মতো দানি হতে তুমি পারবে না, বা গাছের মতো তুমি কেনই বা হতে চাও, সেই ভাবনাটা তারা বুঝছে না। তাহলে তো তাই গাছেদের মতো আমি দানি লিখছি শব্দটা, যে দানি গাছেদের মতো সবুজ জামা পরতে। আচ্ছা, এখানে একটা জিনিস, জামা পরতে চাই লিখলাম বলে আমি একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ছোট, তোমরা অনেক বানান ভুল করো, তাই তো? বানান ভুল আমাদেরও হয়ে থাকে, আমরা বড় হয়ে গেছি বলে আমাদের যে বানান ভুল কখনোই হয় না সেরকমটা না, বানান ভুল হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হয়, যেগুলোর ব্যাকরণগত কিছু নিয়ম আছে। যেমন এই যে সবুজ জামা পরা, এই পড়তে চাওয়া বানানটা কিন্তু ডয় শূন্য র হয় না। তুমি যদি ভাবো যে জামা পড়তে চাই ডয় শূন্য র লিখবো, সেটা হবে না, সেটা ভুল বানান। এই পরাটা হচ্ছে যে পরিধান করা, যেহেতু গায়ের মধ্যে জামা পরিধান করছি সেজন্য এটা র হয়, যেটা ব হয়ে তার নিচে ফুটিয়ে দিয়ে র, সেটা ডয়ে শূন্য র বা ডয়ে বিন্দু র নয়। ঠিক আছে, তো সেটাই লিখবে কিন্তু। আর বই পড়তে চাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া ঢবাস করে, সেই সমস্ত ক্ষেত্রে তোমরা ডয়ে শূন্য র ইউজ করবে, আর এখানে র ইউজ করবে। আর একটি চড়ুই পাখিকে আমি দেখলাম যে একাকী
নিঃসঙ্গ, কবির জীবনে সঙ্গী রূপে রয়েছে এক চড়ুই পাখি। তাই তো? তাহলে আজকে মোটামুটি 3টে কবিতাতে আমরা এই 3টি বিষয়কে পেলাম। এবার যদি আমি আসি হোমওয়ার্কে, প্রথমত আমার প্রথম হোমওয়ার্ক হচ্ছে যে কবিতার বিষয়বস্তু ভালো করে বুঝবে। কবিতার প্রতিটি লাইন পড়ে বিষয়বস্তু ভালো করে বুঝবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে অনুশীলনের প্রশ্ন এবং স্কুল যেটা বলবে সেটাকেই গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। এটা এখানে কোনো সাজেশনের ব্যাপার নয়। সাজেশন ভিডিও যদি বলো যে ইম্পর্টেন্ট টপিকস কি কি হবে ম্যাম, যেহেতু তোমাদের এবার ফাইনাল পরীক্ষা, তো সেটার জন্য আমি পরে নিশ্চয়ই ভিডিও দিয়ে দেবো কিছুর, যেগুলো ইম্পর্টেন্ট টপিকস হিসেবে আমরা পড়বো। কিন্তু এক্ষেত্রে এই 3টে কবিতা আদৌ তোমাদের সকলের স্কুলেতে আছে কি নেই সেটাও জানি না। কোনো কোনো স্কুল কিছু কিছু গল্প কবিতা বাদ দিয়ে দেয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কবিতা বাদ থাকে তোমরা সেটাকে অ্যাভয়েড করবে, যেটা থাকবে সেটা পড়বে। এখানে আমার সাজেশন গুরুত্বপূর্ণ একেবারেই নয়, কারণ এক্ষেত্রে তোমাদেরকে স্কুলের কথা মানতে হবে। তাই অনুশীলনের প্রশ্ন আমি বলবো যে বইয়ের অনুশীলনের প্রশ্ন পড়বে, অনুশীলনী প্রশ্নোত্তর পড়বে। ঠিক আছে? এবার আমি নেক্সট ডে ক্লাসের জন্য আমি একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, যে নেক্সট ডে যেহেতু আমরা গল্পগুলো পড়বো আর অনেকগুলো গল্প আছে যেগুলো মিলে একটাই ক্লাস যাবে তোমাদের, তো সেটা আমি তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। এবং নেক্সট ডে এর জন্য তোমরা ওই গল্পগুলো যেগুলো বাকি আছে একটু চ্যানেলটাকে ফলো করে নেবে, যে কোনগুলো আমি একদম ধরে ধরে পড়িয়েছি সেগুলো বাদ দিয়ে বাকি যতগুলো বাকি আছে সমস্ত গল্পগুলো একবার তোমরা পড়ে রাখবে। হয়তো তোমাদের স্কুলেতে পড়ানো হয়ে গেছে কিংবা নিজেরা পড়ে নিয়েছো, কিন্তু তা সত্ত্বেও একটা রিকোয়েস্ট যে আরেকবার গল্পগুলো পড়ে রাখবে, তাহলে এর পরের দিন যখন আমি জাস্ট আলোচনাটা করব তখন সেটা বুঝতে অনেক সুবিধা হবে। নেক্সট ডে বাকি গল্পগুলি লিখে রাখছি, বাকি থাকা গল্পগুলি পড়ে রাখবে নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ডে শুধু লিখলাম, নেক্সট ডে ক্লাসের জন্য, নেক্সট ডে ক্লাসের জন্য বাকি থাকা গল্পগুলো সবকিছু পড়ে রাখবে। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে আমাদের টাটা বাই বাই হয়ে যাবে। যা কিছু বাকি আছে সমস্ত কিছু আমাদের শেষ হয়ে যাবে। ব্যাস, আমারও হয়ে গেল আজকের জন্য শেষ। প্রথম বোঝাপড়া কবিতাটা অত্যন্ত বড় একটা কবিতা, সেই জন্য ওই কবিতাটা পড়াতেই আমার নিজের মনের সাথে বোঝাপড়া বোঝাতে বোঝাতে আমার 1 ঘন্টা সময় লেগে গেল। কিন্তু বাকি দুটো কবিতা অত্যন্ত ছোট, ওটার তুলনায় তো ভীষণ ভীষণ ছোট। তো সেই কবিতাগুলো বুঝতে পারলে যে ওর মধ্যে একটা গূঢ় অর্থ লুকিয়ে আছে ঠিকই, যেমন সবুজ জামাটার মধ্যে একটা ভিতরকার অর্থ লুকিয়ে আছে ঠিকই, কিন্তু খুব ইজি ছোট্ট একটা কবিতা। আর চড়ুই পাখি সে তো দেখতেই পেলে যে কবির একাকী মন, সেখানে চড়ুই পাখির আনাগোনা এবং একাকী ঘরেতে চড়ুই পাখির আনাগোনা এবং তাকে নিয়ে সঙ্গী করেই তার একাকিত্বকে কাটিয়ে ওঠা। এই হচ্ছে 3টে কবিতা। তো খুব ছোট সুন্দর কবিতা দুটো ভালো করে পড়ে নেবে, আর বাদবাকি বোঝাপড়া কবিতাটাকে বুঝবে এবং পড়বে, যেহেতু বোঝা এবং পড়া আছে। তার সাথে সাথে যেমনটা বললাম আমি, যে একজন টিচার হিসেবে তোমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছি যে
এই কবিতাটা কোথাও না কোথাও গিয়ে তোমাদেরকে জীবনের পথের একটা শিক্ষা দিচ্ছে বোঝাপড়া কবিতাটা। তাই প্লিজ এটাকে ভালো করে বুঝে নেবে এবং নিজেদের জীবনেও সেটাকে অ্যাপ্লাই করবে, কখনো ভেঙে পড়বে না। এটা তোমাদের মোটিভেশন বলতে পারো। লাস্ট আমি একটা মোটিভেশন হিসেবে বলছি যে কখনো কোনো জায়গায় যখন হোঁচট খেয়ে পড়ছো, কোথাও গিয়ে কোনো বিফল হচ্ছ, সফলতা তোমার মাথা চুম্বন করছে না, তোমার পায়ে হোঁচট খেয়ে তোমাকে পড়তে হচ্ছে, তোমাকে বিফল হতে হচ্ছে, সেখানে একেবারেই ভেঙে পড়বে না। ভাববে না যে এই জীবনটা কিছুই নয়, জীবনটা আমার শেষ করে দেওয়া উচিত, একেবারেই সেটা করবে না, কখনোই করবে না। আবারও উঠবে, উঠবে নতুন উষা, যেমন করে নতুন রবি হেসে ওঠে, ঠিক সেই রকমইতেই তোমরা নিজেদের জীবনকে আবার নতুন করে সাজিয়ে তুলবে এবং আরো জোর কদমে পড়াশোনা করে এগিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার লাস্ট কথা। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, আর পরের দিনের ক্লাসটা অবশ্যই করো এবং যা কিছু হোমওয়ার্ক দিলাম সেটাকে ভালো করে মনে রেখে করে আসবে। বাই।